হ্যালো, স্থির তড়িতের লেকচার নাম্বার 4 আজকে শুরু করতেছি। আজকে শুরু করব হলো কালকের লেকচারে দুইটা জিনিস আমি ভুল পড়াইছিলাম। ঠিক আছে, দুইটা বলরেখা আঁকা আমি একটু ভুল পড়াইছিলাম, ওইটাকে কারেক্ট করব। আর কালকের লেকচারের পড়ার সাথে অল্প একটু জিনিস অ্যাড করতে চাচ্ছি, ওইটা অ্যাড করব। তারপরে আজকে আমরা বিভব নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো চলো শুরু করি। তো ভুল সংশোধন প্রথমে ভুলটা কী ছিল আমার মনে করো দুইটা পজিটিভ চার্জের জন্য আমরা এই যে তড়িৎ বলরেখা আঁকছিলাম, ওইখানে আমার একটু ভুল ছিল। তো নর্মালি কী হইতো, দুইটা পজিটিভ চার্জ থেকে এভাবে বের হয়ে যাইতো। হ্যাঁ, এভাবে সুন্দর করে বের হয়ে যাইতো, তাই না? আমরা দেখছিলাম। ঠিক আছে, তো এইটা থেকে এভাবে বের হওয়ার কথা। এটার কালারটা একটু অন্যরকম দেই, বেটার হয়। এটাকে ধরো আমি এই গ্রিন কালারটা দিয়ে আঁকি। তো দেখো এটা এরকম হয়তো পজিটিভ চার্জ থেকে বের হয়, এটা আমরা জানি, তাই না? তো তারপরে আমরা দেখছিলাম যে এইখানে দুইটা বলরেখা পরস্পরের সাথে ছেদ করে দেখে এক দিক বরাবর বেঁকা যাইতেছিল, তাই না? তো বেঁকা কেমন হচ্ছিল? তো অ্যাকচুয়ালি হচ্ছিল এই যে এরকম, এদিক বরাবর এটা বেঁকে যাচ্ছিল, আবার আরেকটা যে আছে সেইটাও এদিক বরাবর বেঁকে যাচ্ছিল, আবার এইটাও এদিক বরাবর বেঁকে যাচ্ছিল। বেঁকে যাওয়ার কারণটা আমি ব্যাখ্যা করছিলাম গত লেকচারে সুন্দর করে, তো এটা আজকে বলবো না। আর এইটা এদিক বরাবর বেঁকে যাচ্ছিল, ঠিক আছে? কিন্তু আমি আর বলছিলাম এই দিক বরাবর যেটা ছিল সেটা থাকবে না, তাই না? তো কিন্তু আমি বলছিলাম এই পিছনেরগুলোর কোনো চেঞ্জ হবে না। অ্যাকচুয়ালি পিছনেরগুলোও বেঁকে যাবে। কেন বেঁকে যাবে তুমি দেখো, আমি তোমাকে বুঝাই। ধরো এই রেখাটাই তুমি আরেকটু সামনে এক্সটেন্ড করছো, এই বলরেখাটা, তাইলে দেখো তো এটা পিছনের এই রেখাটার সাথেও ছেদ করতেছে না। তাহলে কি এইটা এই বরাবর বেঁকে যাওয়ার কথা না? তাহলে এইটা এই বরাবর হালকা বেঁকে যাবে, ঠিক আছে? তাহলে সবগুলাই বেঁকে যাওয়ার কথা, ঠিক আছে? কিন্তু আমি পিছনেরগুলারে বাঁকাইছিলাম না, এটা ছিল আমার ভুল। হ্যাঁ, তাহলে আমি চলো এটা সব ঠিক করে সুন্দর করে এঁকে দিই। তো পজিটিভ আর নেগেটিভ চার্জের জন্য মানে ছেদ করলে তো বেঁকে যায়, এটা তো আমরা বুঝছি না। তো দুইটা পজিটিভ চার্জের জন্য বলরেখাগুলো কেমন হবে? কালারটা চেঞ্জ করি। এই বরাবর যেগুলো ছিল ওই দুটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, দেখছিলাম আমরা, মনে আছে? মনে আছে না? তাহলে এই যে এই দিককারগুলো এই দিকে বেঁকে যায়, এইটা এইদিকে বেঁকে যায়, এটা এইদিকে বেঁকে যায়, এটা এইদিকে বেঁকে যায়। এইটা যে ছিল এটা দেখো ছেদ করে কি হচ্ছিল, তো এই বরাবর থাকার কথা, কিন্তু ছেদ করার কারণে এটা এইদিকে বেঁকে যাবে। এইদিকে সুন্দর হইল না, সুন্দর করে একই মানে একদম সমান একই রকম দেখতে হওয়ার কথা অপোজিট সাইড দুইটাতে, কিন্তু আমার আঁকাটা সুন্দর হচ্ছে না, তো এই জন্য আর কি এরকম হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই সোজা বরাবর যে দুইটা, ওই দুইটা আবার সেম থাকে, ওই দুইটা সোজা থাকে, ঠিক আছে? ওই দুইটা বেঁকে না, কিন্তু বাকিগুলা বেঁকে যায়। এটা এই বরাবর বেঁকবে, আর একটা এই বরাবর বেঁকবে, একটা এই বরাবর বেঁকবে, একটা এই বরাবর বেঁকবে, আর একটা এই বরাবর বেঁকবে। আর যেহেতু পজিটিভ চার্জ, তাহলে কি বাইরের দিকে বের হবে। বুঝতে পারছি কি আমার ভুলটা কোথায় ছিল? ছেদ তো সবগুলাই করে, একটু বাড়াইয়া দিলে সবগুলাই ছেদ করে, তো সেই কারণে সবগুলাই বেকার কথা, ঠিক আছে? জাস্ট এইটা বেঁকবে না, কারণ এটাকে ছেদ করার মতো কেউ নাই। তুমি দেখো, তুমি যে দিক দিয়ে বাড়াইয়া দিবা এটাকে কি ছেদ করবে? আবার ধরো এইটাকে বাড়াইয়া দিবা, এইটাকে কি কোনো সময় ছেদ করতে পারবে না। তো এই কারণে তো নেগেটিভ চার্জের জন্য সেম কাহিনী হয়। মনে করো দুটো নেগেটিভ চার্জ যদি আমি নেই, মানে বলরেখা এই যে এই পার্টটা কালকে ভুল পড়াইছিলাম আর অন্য পার্টটা ঠিকই পড়াইছিলাম। হ্যাঁ, তো নেগেটিভ চার্জের জন্য এরকম বেঁকে যায়, কালকে কিন্তু দেখছি এগুলো। হ্যাঁ, একটা দেখো দূরে দিয়ে ফেললাম, একটা কাছে দিয়ে ফেললাম। আচ্ছা, দূরেরটা কাছে নিতেছি, সমস্যা নেই। দেখো এটাকে জাস্ট এইভাবে করে দিব, তারপরে এটা যাবে এইভাবে, এটা যাবে এইভাবে, এটা যাবে এইভাবে, এটা যাবে এইভাবে, এটা সোজাসুজি একটা যাবে, সোজাসুজি একটা যাবে, পরে এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, ঠিক আছে? আর নেগেটিভ চার্জের ভিতর কি ভিতরে এসে পতিত হয়, তাহলে এইভাবে পড়বে। মনে আছে গত দিনের কনসেপ্টটা একটু রিভিউ হয়ে গেল, আমার ভুলটাও সঠিক করা হইল, ঠিক আছে? তো এইটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই ভুলটা আমি কারেক্ট করলাম। তো
তো এই দুইটা কারেক্ট আছে, এই দুইটা ঠিকঠাক আছে। গতদিন আমি যেটা পড়াইছিলাম ওই দুটো একটু ভুল ছিল, তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, তো নেক্সট টাইম যেটা কিছু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি গতদিনের পড়ার সাথে। গতদিন দেখো আমরা দুইটা বিন্দু চার্জের জন্য এরকম নিছিলাম না, দুইটা পজিটিভ চার্জ নিছিলাম বা দুইটা নেগেটিভ চার্জ নিছিলাম, মাঝখানে একটা বিন্দুতে প্রাবল্য শূন্য হয়, এরকম আমরা কিছু বের করছিলাম, তাই না? কিন্তু মনে করো তোমাকে বিন্দু চার্জ দেয় নাই, তোমাকে বিন্দু চার্জ দেয় নাই, তোমাকে কি দিছে? তোমাকে দিছে একটা গোল, একটা গোলক আর একটা গোলক দিছে, দুইটা গোলক দিছে, ঠিক আছে? দুইটা গোলকের একটার মধ্যে মনে করো বইলা দিছে 4c আর একটার মধ্যে বইলা দিছে 5c। মানটা না দেই কিউ আর Q1 Q2 দিয়ে বুঝাই না, মানটা না দেই। একটার ভিতরে দিছে Q1, একটার ভিতরে দিছে Q2। এখন তুমি কি করবা? এই দুটাকে বাইরে লিখি, আমার একটু লাগবে। মনে করো দুটা গোলক দিছে, তো গোলক দিছে তখন তুমি দূরত্ব কিভাবে নিবা? একটাতে প্লাস Q1 আর একটাতে, আচ্ছা প্লাস প্লাস না দেই, একটু টাইম ওয়েস্ট হচ্ছে এখানে, সরি। তো Q1 Q2 দেই, মনে করো চিহ্ন যে কোনো একটা কিছু আছে। তো তুমি, আমার মেইন কনসার্নটা হলো তুমি দূরত্ব কিভাবে নিবা, এইখান থেকে এইখানে দূরত্ব নিবা, মানে দুইটা চার্জের মধ্যে প্রাবল্য বের করতে গেলে তো তোমার দূরত্ব নিতে হবে। তা দূরত্বটা তুমি কিভাবে নিবা? এইখান থেকে এইখানে নিবা। আরেকটা কাহিনী হইতে পারে, সেইটা কি, তোমাকে মনে করো এইটার ব্যাসার্ধ দেওয়া আছে R1, এইটার ব্যাসার্ধ দেওয়া আছে R2, তখন তুমি তাহলে কি কি দেওয়া আছে? D, R1, R2 দেওয়া আছে, তখন তুমি দূরত্ব নিবা R1 থেকে R2। কেন? এটা একটা ব্যাখ্যা আছে। মনে করো এই গোলকে যে চার্জ আছে, এই চার্জটাকে ধইরা নেওয়া যায় গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দূরত্ব নেওয়ার কথা কেন্দ্র থেকেই, কারণ চার্জটা আছে কেন্দ্রে, মানে এই গোলকে যে পরিমাণে চার্জ থাকুক সেটাকে কল্পনা করে নেওয়া যায় যে এটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, মানে ওইটাকে একটা বিন্দু চার্জ হিসেবে কল্পনা করে নেওয়া যায়। তো দূরত্ব অ্যাকচুয়ালি নেওয়ার কথা কেন্দ্র থেকেই। তো আমাদের প্রশ্নে এইরকম দুই ধরনের কম্বিনেশনও থাকে, তো শুধুমাত্র ডি দেওয়া আর গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া, ঠিক আছে? কিন্তু যদি তুমি দেখো R1 R2ও দেওয়া আছে, তখন তোমাকে অবশ্যই দূরত্ব R1 থেকে R2 এ নিতে হবে। তার মানে কি হবে? R1 প্লাস ডি প্লাস R2, দেখো, ঠিক আছে? তো কারণ কি? কারণ চার্জিত গোলকে চার্জ কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। তাহলে আবার সামারি করি, যদি গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব লেখা থাকে এইভাবে, যে দেওয়া আছে, এটা যদি লেখা আছে যে গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, তাহলে দূরত্বকে তুমি যত লেখা আছে ততই নিবা। মনে করো চিত্র দেওয়া শুধুমাত্র এই মানটুকু দিছে, শুধু ডি দিছে, R1 R2 দেয় নাই, তাহলেও তুমি শুধুমাত্র বড় যেই মানটা দিছে ওইটাই নিবা। কিন্তু তোমাকে ডিও দিছে, R1ও দিছে, R2ও দিছে, তখন তোমাকে তিনটার যোগফল নিতে হবে। কারণ কি? কারণ চার্জিত গোলকের চার্জ কেন্দ্রীভূত থাকে। এটা কেন থাকে আমাকে জিজ্ঞেস করেন, আমি তোমাকে ব্যাখ্যা করতে পারবো না। এটার পিছনে দুইটা থিওরি আছে, এই থিওরেম আছে, এই দুইটা থিওরেম তোমরা বড় ক্লাসে পড়বা। হ্যাঁ, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আজকের প্রথম পড়া হলো তড়িৎ বিভব পার্থক্য, ঠিক আছে? তো তড়িৎ বিভব পার্থক্য কি? মনে করো একটা চার্জ কিউ, একটা চার্জ, তো কিউ চার্জের জন্য মনে করো এইটা হলো তড়িৎ ক্ষেত্র, মনে করো এটা তড়িৎ ক্ষেত্র, মানে কোনো রকম করে আমি আঁকাইলাম, ঠিক আছে? কিউ চার্জের জন্য এটা হলো তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের ভিতরে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, এই বিন্দুটার নাম আমি দিলাম এ, এই বিন্দুটার নাম আমি দিলাম বি। তুমি মনে করো কোনো একটা চার্জ তড়িৎ ক্ষেত্রের বাইরে ছিল, বাইরে থেকে কোনোভাবে তুমি এই বিন্দুতে আনছো, বাইরে থেকে কিভাবে আনছো ওইটা নিয়ে এর পরের স্লাইডে আলোচনা। তো মনে করো কোনো একটা চার্জকে তুমি এইখানে আনছো, এইখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে সরাইতে যে পরিমাণ কাজ করতে হবে, সেই পরিমাণ কাজ হবে কি জানো? ওই চার্জের ভিতরে সঞ্চিত হবে। বুঝাইতে পারলাম না? মনে করো তুমি কিউ পরিমাণ চার্জ এই এ থেকে বিতে নিচ্ছ, তো কিউ পরিমাণ চার্জকে তুমি যখন এইখান থেকে এইখানে নিবা, তখন এই যে এই কিউ এর সাথে যে আকর্ষণ বা বিকর্ষণ বল যাই থাক, সেটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ কিনা ওইটার উপর ডিপেন্ড করবে। তো যাই থাক সেটার বিরুদ্ধে তোমাকে বল প্রয়োগ করে এটাকে সরাইতে হইতেছে। দেখো তাহলে বলও প্রয়োগ করতেছো, সরণও হইতেছে, তাহলে কি হবে? কাজ করতে হবে।
তো যে পরিমাণ কাজ করবা তুমি সেই পরিমাণ কাজ কি হবে, এটার ভিতরে জমা হবে। এটা তো বোঝাই যায় যে কোনো বস্তুর ভিতরে আমি যে পরিমাণ কাজ করি সেইটা তার সঞ্চিত শক্তি হিসেবে জমা হয়। এটা আমরা চতুর্থ অধ্যায়ের কনসেপ্টে পড়ছি। তো মনে করো এই কিউ এর মান হলো +1 কুলম্ব। তাহলে +1 কুলম্ব চার্জকে এ থেকে বিতে সরাইতে তোমার যে পরিমাণ কাজ করতে হবে সেইটাকেই বলা হবে তড়িৎ বিভব পার্থক্য। বুঝতেছি? তাহলে তড়িৎ বিভব পার্থক্যের সংজ্ঞা এভাবে দেওয়া হয় যে কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু হতে অপর বিন্দুতে একক ধনাত্মক চার্জ সরাতে যে কাজ করতে হয় তাকে তড়িৎ বিভব পার্থক্য বলে। তাকে তড়িৎ বিভব পার্থক্য বলে। তো এটার জন্য এই বিভব পার্থক্যের জন্য মনে করো আমি একটা সূত্র আনতে চাই। তো মনে করো এ থেকে বিতে নিতে কৃত কাজ, ঠিক আছে? মনে করো কৃত কাজ, আচ্ছা এভাবে না লিখি, এ থেকে বিতে কাকে নিচ্ছ? প্লাস কিউ কুলম্ব চার্জকে ধরো নিচ্ছ। তাহলে প্লাস কিউ কে নিতে প্লাস কিউকে কোথা থেকে কোথায় নিচ্ছ? এ থেকে বিতে। নিতে কৃত কাজ ডাব্লিউ। তাহলে সুতরাং +1 সি, কারণ কি আমরা বলছি একক ধনাত্মক আধান, আর এটা হলো কিউসি ছিল, মানে কিউ কুলম্ব চার্জ ছিল। কিউ কুলম্ব চার্জকে নিতে কাজ হয়েছিল ডাব্লিউ। তাহলে একক ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিতে কৃত কাজ হবে। এটাকে আমরা কি দিয়ে লিখতেছিলাম? ডাব্লিউ এ টু বি। তো ডাব্লিউ এ টু বি ডিভাইডেড কিউ। তাহলে আমরা ভোল্টেজকে লিখতে পারবো ভোল্টেজ ডিফারেন্স ভিবি। ডিফারেন্স মানে কি? শেষ মাইনাস আদি, শেষ কোথায় গেছে? বিতে। তাহলে ভিবি মাইনাস ভিএ হলো ডাব্লিউ এ থেকে বিতে যত লাগছে তাকে কিউ দিয়ে ভাগ করব। বুঝতে পারছি? বুঝতে পারছি? এখন একটা মজার জিনিস জেনে রাখো, সেইটা হইল এই ভিবি মাইনাস ভিএ তুমি ধরো বের করবা, এটাকে তুমি লিখতে পারো মাইনাস ডাব্লিউ এ থেকে বিতে যত লাগবে তাকে কিউ দ্বারা ভাগ। এখন এটা কেন হয়? কারণ বিভব শক্তি শুধুমাত্র পথের উপর ডিপেন্ড করে, কিভাবে যাচ্ছ কিভাবে যাচ্ছ না সেটার উপর ডিপেন্ড করে না। যেমন এ থেকে বিতে মনে করো তুমি এইভাবে ঘুরাইয়া তারপর এখানে নিলা, তাহলে যত কৃত কাজ হবে সোজাসুজি গেলেও সেম কৃত কাজ হবে। তো এখন এই রকম যারা শুধুমাত্র পথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র আদি অবস্থান আর শেষ অবস্থানের উপর ডিপেন্ড করে, একটু আগে মনে হয় বলছিলাম পথের উপর ডিপেন্ড করে, ভুল বলছি। বিভব শক্তি পথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র আদি অবস্থান আর শেষ অবস্থানের উপর ডিপেন্ড করে। তো যারা আদি অবস্থান আর শেষ অবস্থানের ভিতর মানে উপর খালি ডিপেন্ড করে যে সকল কাজ, তো তাদের হয় কি এ থেকে বিতে নিতে যে পরিমাণ কাজ হবে, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাইতে যে পরিমাণ কাজ হয়, আবার ঠিক উল্টাভাবে ওই স্টেট থেকে আগের স্টেটে ব্যাক আসতে ঠিক তার অপোজিট কাজটা হয়। ঠিক আছে? তো এইটা আসলে তোমাকে আমি হালকা করে সংরক্ষণশীল বলের কনসেপ্টটা দিয়ে রাখলাম। বিভবের কারণে যে আমরা তড়িৎ ক্ষেত্রের কারণে যে আমরা তড়িৎ বলটা পাই সেটা আসলে সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের জন্য হয় কি, ওই যে একদিকে গেলে পরে কাজ যদি পজিটিভ ধরো, আরেক দিকে গেলে কাজ তোমাকে নেগেটিভ ধরতে হবে। এটা হলো সংরক্ষণশীল বলের কারণে হয়। তো তোমার এত জানতে হবে না, এটার ভিতরে আরও অনেক কথাবার্তা আছে, তো সেটা আমি স্কিপ করতেছি কারণ তোমাদের এগুলো সিলেবাসে নাই। ঠিক আছে? তোমার এইটুকু একটু জানায় রাখলাম, এইটুকু তোমার না জানলেও চলতো। ঠিক আছে? এখন তোমার যেটা জানতে হবে যে আমরা বিভব পার্থক্য হিসাব করতে পারি। ঠিক আছে? ঠিক আছে, আমরা শুধুমাত্র বিভব পার্থক্য হিসাব করতে পারি, শুধুমাত্র বিভব পার্থক্য হিসাব করতে পারি। কেন? তড়িৎ ক্ষেত্রের দুইটা বিন্দুর মধ্যে, মানে এ বিন্দুর মানে
মানে অ্যাবসোলিউট বিভবটা কত, মানে অ্যাকচুয়ালি এটার বিভবটা কত সেটা আমরা হিসাব করতে পারি না। আমরা অবশ্যই মানে যখনই কোনো বিন্দুর বিভব নিয়ে কথাবার্তা বলবো, বিভব শক্তি নিয়ে কোনো কথাবার্তা বলবো, তখন একটা রেফারেন্স ধরে নিতে হয়। যেমন আমরা মহাকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে গ্রাউন্ডকে রেফারেন্স ধরে নিছিলাম না, তারপর গ্রাউন্ড থেকে একটা গ্রাউন্ড থেকে উচ্চতা নিতাম, তারপরে MGH বলতাম। তো আমরা এইখানেও মেনলি বিভব শক্তি হিসাব করতেছিলাম। তো আমরা বিভব পার্থক্যটা শুধুমাত্র আমরা এখানে হিসাব করতে পারতেছি একটা রেফারেন্সের সাপেক্ষে, ঠিক আছে। তো আমরা শুধুমাত্র বিভবের পার্থক্যটাই হিসাব করতে পারি, মানে পরম বিভব কত বা অ্যাবসলিউট বিভব বা অ্যাকচুয়াল বিভব কত সেইটা হিসাব করতে পারি না। কিন্তু পরের পৃষ্ঠায় তুমি দেখবে একটা রাশি আছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব তুমি ভাইয়া আপনি তো কেবলই বললেন যে আমরা বিভব হিসাব করতে পারি না, তাহলে তড়িৎ বিভব আবার কেমনে হিসাব করে? অ্যাকচুয়ালি তড়িৎ বিভবটা হিসাব করে হলো, মনে করো আবার একটা ধনাত্মক চার্জ নিয়ে বা একটা কিউ পরিমাণ চার্জ নিয়ে সেটার জন্য আমি একটা তড়িৎ ক্ষেত্র আঁকাই। তড়িৎ ক্ষেত্রটা মনে করো এত দূর অবধি বিস্তৃত, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র যদি এত দূর অবধি বিস্তৃত হয়, এর বাইরে মনে করো আরেকটা চার্জ ছিল কিউ, এর বাইরে তড়িৎ ক্ষেত্রের বাইরের এরিয়াকে আমরা অসীম বলি। এটা আমরা কোন লেকচারে দেখছিলাম, মনে হয় সেকেন্ড লেকচারে, ঠিক আছে। তো অসীমে বস্তুর বিভব ধইরা নেওয়া হয় 0, ঠিক আছে। তাহলে অসীমের সাপেক্ষে অসীমে বস্তুর এই যে চার্জটার বিভব কত 0, তাই না? তো অসীমে বস্তুর বিভব 0। তো যখন তুমি একে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনবা, তড়িৎ ক্ষেত্রের ভিতরে তো একটা বিভব থাকবে, মনে করো এটা এ পয়েন্ট VA, ঠিক আছে। তাহলে তুমি যদি VA থেকে V0 বাদ দাও, ঠিক আছে, তাহলে দেখো তুমি VA থেকে তাহলে তুমি 0 বাদ দিচ্ছ ইভেনচুয়ালি, কারণ অসীমে বিভব ধরে নেওয়া হয় 0, ঠিক আছে। তাহলে তুমি কি এ পয়েন্টের মানে এ বিন্দুতে বিভবটা পাচ্ছ। কিন্তু এখানেও কিন্তু তুমি মেইনলি মাপলা বিভব পার্থক্যই। কিভাবে? অসীমের সাপেক্ষে বিভব পার্থক্য মাপলা, ঠিক আছে। মানে আমরা যে তড়িৎ বিভবকে সংজ্ঞায়িত করি সেটা হলো মেইনলি অসীমের সাপেক্ষে বিভব পার্থক্য, ঠিক আছে। তাহলে VA কিভাবে ডিফাইন হয় এটা বুঝছি, ঠিক আছে। তো আগের পৃষ্ঠায় ডেলভি কথাটা আমি লিখছিলাম না, এটাকে ডেলভি দিয়েও লেখে, ডেলভি মানে ভোল্টেজ ডিফারেন্স। আচ্ছা VA, তাহলে আমরা এইটার সংজ্ঞা কিভাবে দিব? দেখো আমরা কি করতেছিলাম, অসীম থেকে আনতেছিলাম না, অসীম থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। বুঝতে পারছি? তাহলে VA সমান আমরা কি বলতে পারবো আগের মতোই, VA সমান W অসীম থেকে ওই এ বিন্দু ডিভাইডেড বাই কিউ। বুঝতে পারছি? অসীম থেকে এ বিন্দু ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে। এটা একটা সূত্র গেল। এখন কথা হলো বিভব কেমন রাশি, এটার একক কি? বিভব হলো একটা স্কেলার রাশি, কিন্তু এই রাশিটা সাইন সেন্সিটিভ মানে কি ভাইয়া? দেখো চার্জের কিন্তু সাইন আছে, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তো দেখো পজিটিভ চার্জ যখন দিবা তখন এই কিউ এর মানটা পজিটিভ, তাহলে ভি এর কী হবে, ডাব্লু এ মনে করো কাজটা তো তোমাকে যখন এইখান থেকে এইখানে আনতেছো তখন কি হচ্ছে, আচ্ছা আমি যদি এইভাবে বলি, আমি এই সূত্র এইখান থেকে এই কথাটা লিখতে পারবো না, ডাব্লু ইনফিনিটি টু এ সমান সমান ভি এ কিউ। এখন কিউ মনে করো পজিটিভ, হ্যাঁ, তার মানে তোমাকে কি করতে হচ্ছে, যখন তুমি পজিটিভ এখানে ভোল্টেজকে পজিটিভ কিছু একটা দিয়ে গুণ করতেছো, তাহলে ডাব্লু এর মানটা কি আসতেছে, পজিটিভ আসতেছে। তার মানে তুমি যে কাজ করতেছো সেটা বলের দিকে করতেছো, ঠিক আছে, তুমি যে কাজ করতেছো তাইলে বলের দিকে করতেছো, তাহলে সাইন যদি পজিটিভ হয় তাহলে বলের দিকে কাজ। এটা আমরা জানি যে পজিটিভ কাজ মানে বলের দিকে কাজ। এখন মনে করো নেগেটিভ, তাহলে এখানে নেগেটিভ দিলে কি, তুমি বলের বিরুদ্ধে কাজ করে ওই চার্জটাকে নিয়ে আসতেছো ক্ষেত্রে। যেমন আমি যদি উদাহরণ দেই, একটা প্লাস চার্জ ছিল, তুমি আর একটা প্লাস চার্জকে আনতেছো, ঠিক আছে, তখন তোমার বলটা কোন দিকে কাজ করবে, এই দিকে,
তখন তোমার কাজটা হবে নেগেটিভ। বুঝতে পারছি? হালকা কইরা বইলা রাখলাম। এখন দেখো, তাহলে বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হচ্ছে। ঠিক আছে, আমি আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। মনে করো এই যে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে? তো আরেকটা পজিটিভ চার্জকে তুমি এটার ক্ষেত্রে আনতে চাইতেছো। মনে করো ক্ষেত্রটা এতটুকু, ঠিক আছে? ক্ষেত্রটা এতটুকু, তুমি আরেকটা পজিটিভ চার্জকে আনতে চাইতেছো। তো এই পজিটিভ চার্জটা কি? মনে করো তুমি এখানে আনলা, তাহলে একটা বিকর্ষণ ফিল করবে, সরি, এটা হলো বল। তো তুমি কি করবা? এই বিকর্ষণের অপোজিট দিকে বল দিবা না? হ্যাঁ, একটু আগে বলছি, তুমি এই বিকর্ষণের অপোজিট দিকে বল দিয়েই তো কাজ করাবা, নাহলে বিকর্ষণের কারণে তো এটা ঠেলা দুইটাই সরে যাবে। তো তুমি তো আরও উল্টা দিকে বল দিয়ে ওকে জায়গায় রাখতে চাইতেছো। তো তুমি কি করতেছো? বিকর্ষণের অপোজিটে অফ দিতেছো, মানে বল দিতেছো। তাহলে এটা হলো এফ ম্যান, ঠিক আছে? এটা তুমি দিতেছো। তো তুমি বিকর্ষণের অপোজিটে বল দিতেছো, সরণও ঘটতেছে তুমি যেদিকে বল দিতেছো সেই দিকে। তো তুমি যে কাজটা করলে ওই কাজটা কি হবে? পজিটিভ। আবার বোঝাই কিভাবে সরণ তুমি যেদিকে বল দিতেছো সেদিকে হইতেছে, কিভাবে বুঝতে পারি? দেখো, আবার বলি, দেখো আমি এই বিকর্ষণ বল, ধরো এই যে বিকর্ষণ বল, এটা হলো বিকর্ষণ, এফ রিপালশন, রিপ দিয়ে লিখলাম। আর তুমি যে বলটা দিবা, তুমি কি করবা? এই রিপালশনের বিরুদ্ধে বল দিয়ে তাকে ভিতরে ঢুকাইতে চাইবা, তাহলে তোমার বলটা কাজ করবে এইদিকে। এইটা হলো এফ এজেন্ট বলা হয়। তুমি যে এইটাকে ভিতরে ঢুকাইতেছো, তুমি হইলা একজন এজেন্ট। তো এজেন্ট কর্তৃকৃত কাজটা এই ক্ষেত্রে ধনাত্মক হবে, কারণ দেখো তুমি এই দিকে দিতেছো, বস্তুটা ভিতরে ঢুকতেছে, তার মানে কি এর সরণও ঘটতেছে, যেদিকে বল দিচ্ছ সেদিকে। তাহলে ডাব্লু ইনফিনিটি টু এ, এটা কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, এখন মনে করো অপোজিট কেস, মনে করো এখানে পজিটিভ চার্জ দেয় নাই, নেগেটিভ চার্জ দিছে। ঠিক আছে, তো নেগেটিভ চার্জ দিলে কি হবে? নেগেটিভ চার্জ দিলে এই যে বলটা, এই আয়নটা, এই কি বলে, এই চার্জটাকে আকর্ষণ করবে এর দিকে। তো তুমি যখন ঢুকাইতে চাবা, তুমি কি করবা? তো তুমি মনে করো করতেছো কি, এই চার্জটাকে এইখানেই না ধইরা রাখতে চাইতেছো। ঠিক আছে, এই চার্জটাকে এইখানেই না ধইরা রাখতে চাইতেছো। তো তখন তোমাকে কি করতে হবে ভাবো তো? দেখো, ও এই দিকে টানতেছে, তাহলে তোমাকে অপোজিট দিকে একটা বল দিতে হবে। তখন এফ অফ এজেন্ট অপোজিট দিকে কাজ করবে, তখন ইনফিনিটি থেকে এতে আনতে কাজটা হবে নেগেটিভ, তখন হবে নেগেটিভ। আবার বলি, তাহলে মনে করো তুমি একটা পজিটিভ চার্জ এইখানে আইনা হোল্ড করতে চাইতেছো। তো পজিটিভ চার্জকে কি, দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করি। পজিটিভ চার্জকে কি করবে? আমার এই এটা তো প্রথমে পজিটিভ ছিল, ঠিক আছে? তো এই পজিটিভ চার্জটা মনে করো এটা এখানে ক্ষেত্র যেটা সৃষ্টি করতেছে সেটাও পজিটিভ, যাকে আনতে চাচ্ছি সেও পজিটিভ। তো এখান থেকে এখানে আনলাম। তো কি করবে? আমাকে এ ফোর্স দিবে এই দিকে, বাইর করে দিতে চাবে, কিন্তু আমি কি করব? এটাকে এখানে রাখতে চাবো। তো রাখতে যায় আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেইটাই হলো পটেনশিয়াল হিসেবে জমা হবে। তো রাখার জন্য কি আমাকে অপোজিট দিকে বল দিতে হবে, ঠিক আছে? তো এই জন্য কাজটা কি হবে? ধনাত্মক হবে, কারণ আমি আনছিও এই বরাবর, ঠিক আছে, বলও প্রয়োগ করছি এই বরাবর, ঠিক আছে, কিন্তু এইটার ক্ষেত্রে অপোজিট হয়ে যাচ্ছিল। ঠিক আছে, আবার বলি একটু, ওইখানে মনে করো এখানে চার্জটা এখন নেগেটিভ, তখন কি হচ্ছিল? যখন তুমি একটা পজিটিভ চার্জকে আনতে যাবা, তখন সে এই দিক বরাবর বল দিবে। তো তুমি যদি, তাহলে কি পজিটিভ চার্জটা এই দিকে আকর্ষিত হইতে হইতে মিলে যাওয়ার কথা, কিন্তু তুমি যদি এটাকে এখানেই স্থির রাখতে চাও, কারণ কি তোমার এই পয়েন্টে পটেনশিয়াল বের করতে হবে, কি পরিমাণ কাজ করতে হবে সেটার জন্য। তো সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অপোজিট দিকে ফোর্স দিতে হবে। তো সেই ক্ষেত্রে এফ এক্সটার্নাল মানে এফ এজেন্ট যেটা, সেটা অপোজিটে হয়ে যাবে। সরণটা কিন্তু ঘটছে এই দিকে সরণ ঘটছে, কারণ কি এইদিকে সরণ ঘটছে? কারণ এই তুমি ইনফিনিটি থেকে ক্ষেত্রের ভিতরে আসছো, তো সেই জন্য তোমার কৃত কাজটা এখানে নেগেটিভ হবে। এই জন্য বিভবটা সাইন সেন্সিটিভ। বুঝতে পারছি? কৃত কাজ নেগেটিভ বলতে আসলে বোঝায় এজেন্ট কর্তৃক কৃত কাজটা নেগেটিভ, মানে যদি বিভবটা নেগেটিভ আসে তাহলে সেটা বোঝায় যে এজেন্ট কর্তৃক কৃত কাজটা নেগেটিভ। বুঝতে পারছি? মানে আকর্ষণ বলের জন্য বিভবটা নেগেটিভ আসবে, বিকর্ষণ বলের জন্য বিভবটা পজিটিভ আসবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছিলাম? একটু আগে দেখাইলাম। তাহলে এইটা মেনলি বিকর্ষণের জন্য, আর এইটা মেনলি আকর্ষণের জন্য। তার মানে আকর্ষণধর্মী বলের জন্য বিভবটা নেগেটিভ আসে। ঠিক আছে, আর বিভবের একক আমরা জানি সবাই, একটা একক আমরা দেখতেই পাইতেছি, ওয়ার্কের একক হলো জুল,
কিউ এটার একক কিউ এর একক চার্জ, তাহলে এটাকে আমরা একক বলতে পারি জুল পার কুলম্ব। আর এই জুল পার কুলম্বকে বলা হয় ভোল্ট। ভোল্ট কি বলা হয়? ভোল্ট। বুঝতে পারছি? এটা হলো বিভবের একক টেকক নিয়ে কথাবার্তা বললাম। তো বিভবের আর কি মোটামুটি আইডিয়া একটু দেওয়ার চেষ্টা করলাম। তো চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, তড়িৎ বিভব নিয়ে আরেকটু কথা বলা যায়। যে মনে করো কোনো ফিল্ডের বিভব তুমি, মানে কোনো পয়েন্টের বিভব তুমি জানো, ফিল্ড বলতেছিলাম, কোনো পয়েন্টের বিভব তুমি জানো, তো ওই পয়েন্টে একটা চার্জকে অসীম থেকে আনতে কি পরিমাণ কাজ করতে হবে তুমি কিন্তু বের করতে পারবা। ঠিক আছে? তো ভিএ কে কিউ দিয়ে জাস্ট গুণ করে দিবা। সাইনের উপর ডিপেন্ড করবে, আকর্ষণ ভিত্তিক বা বিকর্ষণ ভিত্তিক, অথবা তোমাকে বলের দিকে কাজ করতে হয়েছে নাকি বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে, এটা ডিপেন্ড করবে। ঠিক আছে? ডাব্লিউ ইনফিনিটি টু এ ইজ ইকুয়াল টু ভিএ কিউ। ঠিক আছে? এইভাবেও তুমি বের করতে পারবে একটা, মানে কাজের পরিমাণটা বের করতে পারবা। আবার কাজের পরিমাণ দেওয়া থাকলে আর চার্জ জানা থাকলে তুমি ওই পয়েন্টের বিভবও বের করতে পারবা, তাই না? তো এটা হলো ইন্টারচেঞ্জেবল একটা সূত্র ছিল। তো আমি আরেকটা সূত্র দেখাবো, সেটা হলো কিউ থেকে আর দূরত্বে বিভব নির্ণয়। কিউ চার্জ থেকে, কিউ মনে করো একটা বিন্দু চার্জ আছে, একটা পয়েন্ট চার্জ, এটা হলো কিউ। এইটা থেকে আর দূরত্বে কিউ হইতে পারে প্লাস মাইনাস, দুইটাই হইতে পারে। এইটা থেকে আর দূরত্বে বিভব নির্ণয় করে কিভাবে? মনে করো আর একটা ডিস্টেন্স, এই আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হলো মনে করো এ। তো এ পয়েন্টের জন্য বিভব কী হবে? অ্যাকচুয়ালি এটার ডেরিভেশন গোজামিল দিয়ে অনেকভাবে দেখানো যায় তোমাকে। যেমন আমি এভাবে বলতে পারি যে এই এ বিন্দুতে যদি আমি বিভব বের করতে চাই, তাহলে এখানে আমাকে একটা +1 কুলম্ব চার্জ রাখতে হবে, তাই না? তো +1 কুলম্ব চার্জ, এই চার্জের কারণে একটা ফোর্স ফিল করবে। তো ওই ফোর্সের ভ্যালু কী হবে? এফ ইকুয়াল টু 1/4πε0 কিউ এর সাথে 1 গুণ, তাহলে কিউই হবে ডিভাইডেড আর স্কোয়ার। তো এটা হলো ফোর্স, আর ডিস্টেন্সটা হলো আর, তাই না? তো যদি ফোর্সকে, মানে বলকে যদি আমি দূরত্ব দিয়ে গুণ করি, তাহলে আমি কাজটা পাবো। তাহলে কি হবে? 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার গুণ আর। তো আর 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 কাটা, তাহলে ডাব্লু সমান সমান আসতেছে 1/4πε0 ইন্টু কিউ বাই আর। তো একটা একক ধনাত্মক চার্জের জন্য যে কাজ হয় সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ। তাহলে ভিএ সমান সমান 1/4πε0 ইন্টু কিউ বাই আর। ঠিক আছে? তো আমি তোমাকে একটা প্রমাণ দেখাই দিলাম কোনো রকমে। ঠিক আছে? তো তোমাদের যে জ্ঞান, তাতে আমি এর থেকে ভালো করে প্রমাণ দেখাইতে পারবো না, কিন্তু এই প্রমাণটা পুরাপুরি ভুল। এই প্রমাণটা পুরাপুরি ভুল। কারণটা আমি তোমাকে বলি। মনে করো এই যে এই ডিস্টেন্স, এইটা একটা ডিস্টেন্স। তো যখন তুমি আস্তে আস্তে মনে করো চার্জকে বাইরে থেকে ভিতরে আনতেছিলা, তাই না? তো বাইরে থেকে ভিতরে আনার হিসাব করার থেকে আমি যদি এই কাজটা করি, যে চার্জকে ধরো এইখানে ছিল, এইখান থেকে এইখানে নিতে আমার কত কাজ লাগছে, তারপর ওইটাকে যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, কথা বুঝি নাই না? কথাটা একটু বোঝাই। মনে করো এইখানেই তোমার যে +1 কুলম্ব চার্জ ছিল, তুমি সেইটাকে এইখান থেকে দূরে সরাই নিয়ে এইখানে রাখছো। তো এইখান থেকে এইখানে সরাইতে যে কাজটা হবে, অসীম থেকে এইখানে আনতেও একই কাজ হবে। এটা আমি বলছিলাম ওই যে সংরক্ষণশীল বলের কথা যখন বললাম, তাই না? তো এইটা বলতেছিলাম আর কি আমি একটু আগে। তো যেটা বলতেছি যে মানে আমার কাছে এইখান থেকে এইখানে সরানোর হিসাব করাটা ইজিয়ার। তো দেখো তুমি যখন এইখান থেকে ধীরে ধীরে সরাচ্ছ, মনে করো একটা পয়েন্টে চার্জ +1 কুলম্ব এইখানে থাকবে, তো এইখানে একটা ডিস্টেন্স, আবার কিছুক্ষণ পরে +1 কুলম্ব এখানে থাকবে, এইখানে ডিস্টেন্সটা আরেক রকম। তো এখন আমরা জানি এফ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তো আর তো বারবার চেঞ্জ হইতেছে, তাহলে তো এফ এর মান ধীরে ধীরে চেঞ্জ হইতেছে। তো চেঞ্জ হইলে পরে আমরা এইভাবে হিসাব করতে পারি না। ঠিক আছে? সেইটার জন্য আমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হয়। ইন্টিগ্রেশন কি তুমি জানো না, আমি কিছু বলবো না। তাই তুমি এই যে প্রমাণটা দেখাইলাম, এটা ভুল, এটাতে আমরা খাতায় তুলব না, এটা খাতায় তুলব না। কিন্তু সূত্রটা না সেম আসে, সূত্রটা এইটাই আসে। ইন্টিগ্রেশন করার পরে তুমি যে ফলটা পাও, মানে এ পয়েন্টের যে বিভবটা পাও, সেই বিভবটা 1/4πε0 কিউ বাই আরই আসে। ঠিক আছে? তো আমরা সূত্রটা জাস্ট লিখে রাখবো, প্রমাণটা লিখবো না। প্রমাণ এটা ভুল, ভুল প্রমাণ শিখে লাভ নাই। ঠিক আছে? আর আমরা যে আগে ওই যে তড়িৎ ক্ষেত্র বের করা শিখছিলাম, ওইখানেও সামান্য ভুল ছিল এই একই কারণে। ঠিক আছে? কিন্তু ওইটা আমি লিখাই দিয়েছিলাম, ওইটাও তুমি না শিখলেও সমস্যা নেই, তুমি যে সূত্রটা মনে রাখতে পারো। তাহলে ভি এ ইজ ইকুয়াল টু কী হবে? 1/4πε0 কিউ বাই আর। ঠিক আছে? এখন মনে করো
এইটা মনে করো একটা চার্জ আছে, সামথিং চার্জ, তো এই চার্জ থেকে এই চার্জটা মনে করো প্লাস কিউ, তো প্লাস কিউ থেকে মনে করো আর দূরত্বে তুমি বিভব মাপতে চাচ্ছ, এটা এই পয়েন্ট। তাহলে ভি এ কী হবে 1/4 পাই এপসাইলন নট, সরি কেটে গেল, 1/4 পাই এপসাইলন নট, কালারটা চেঞ্জ করি একটু, 1/4 পাই এপসাইলন নট ইন্টু প্লাস কিউ বাই আর। কিন্তু তুমি মনে করো মাইনাস কিউ নিতেছো, মাইনাস কিউ নিলে তুমি তখন ভি এটা বের করবা 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ বাই আর, মানে বিভব বের করার সময় চার্জের মান যা সেভাবেই বসাবো, ঠিক আছে। কিন্তু প্রাবল্য বের করার সময় শুধুমাত্র চার্জের মানটা বসাবো, ঠিক আছে। দিকটা ডিটারমিন করতে পারবো আমি চোখে দেখেই, কারণ আমাকে সরল রেখায় প্রাবল্যই বের করতে দেয়, তাই না, ঠিক আছে। শুধুমাত্র চার্জের মান বসাইলেই হবে প্রাবল্য বের করার সময়, কিন্তু বিভব বসানোর সময় চার্জের চিহ্নটাও বসাইতে হবে, কারণ বিভবটা কি সাইন সেন্সিটিভ বলে আসছি, তাই না। তো দেখ মোটামুটি এইটুক হইল। এখন আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভব নির্ণয় করা শিখব। তো মনে করো এইখানে একটা সরল রেখা দিছে, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এই সরল রেখার এই যে একটা পয়েন্ট, এইখানে হলো প্লাস কিউ কুলম বা মাইনাস কিউ কুলম যে চার্জই রয়েছে থাকুক, তো এইখানে তুমি আরেকটা চার্জকে আনছো, সেই চার্জের মান ধরো সামথিং প্লাস মাইনাস কিউ, আমি প্লাস কিউ দিয়ে দেখি। তো তোমাকে আগে বের করতে হবে, মনে করো এটার ডিস্ট্যান্স হলো ডি, তো ডি ডিস্ট্যান্সে বিভবটা কত, এই কিউ থেকে ডি ডিস্ট্যান্সে বিভবটা কত। তাহলে ভি এই পয়েন্টটার নাম ধরো আমি দিলাম এ সমান কি হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু বড় হাতের কিউ দিব না ছোট হাতের কিউ দিব, আমরা বের করতে চাচ্ছি এই চার্জ থেকে ডি দূরত্বে বিভব, মানে প্লাস কিউ থেকে ডি দূরত্বে বিভব, প্লাস কিউ থেকে, ঠিক আছে, প্লাস কিউ থেকে। তো যার থেকে বিভব বের করি তাকেই আমরা উপরে দেই না, মানে যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ হিসেবে আমরা যাকে ধরে নিই, এইটাকে আমরা ধরে নিচ্ছিলাম ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, তো সেই জন্য আমরা প্লাস কিউ দিব, কিউ ডিভাইডেড ডি, দূরত্বটা ডি কারণে ডি দিব, দুইটা বিন্দু চার্জ দিয়ে দিছে, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তো এখন যদি তোমাকে বলে এই যে প্লাস কিউ পরিমাণ চার্জ তুমি এইখানে আনছো, সেইটার জন্য তোমাকে কি পরিমাণ কাজ করতে হয়েছে, মানে অসীম থেকে, মনে করো অসীম ছিল এইখানে, তো ইনফিনিটি থেকে এই প্লাস কিউ চার্জ আনতে কি পরিমাণ কাজ করতে হয়েছে, তাহলে কিভাবে করবা, ডাব্লিউ ইনফিনিটি টু এ সমান সমান কী হবে ভি এ গুণ কিউ। তাহলে ভি এর ভ্যালু কত 1/4 পাই এপসাইলন নট ইন্টু প্লাস কিউ বাই ডি ইন্টু বড় হাতের প্লাস কিউ, চার্জের কিন্তু ভ্যালুটা মানে প্লাসগুলো বসাইতে হবে, প্লাস মাইনাস, ঠিক আছে। মাইনাস হলে উল্টা কাজ হইতো, মাইনাস হলে যেখানে যেখানে মাইনাস সেখানে সেখানে তো মাইনাস বসাই দিবা, সিম্পল কথা, ঠিক আছে। এখন কথা হলো তোমাকে বস্তু ধরে এইভাবে দেয় নাই, তোমাকে বস্তুটা দিছে এরকম গোলক আকৃতির, বস্তুটা দিছে ধরো এরকম গোলক আকৃতির, তাহলে কি কোনো ডিফারেন্স আসবে ক্যালকুলেশনে, কোনো ডিফারেন্স আসবে না, আমরা দূরত্বটা কেন্দ্র থেকে নিব জাস্ট, ঠিক আছে। ওই যে আগের প্রথমেই বইলা নিলাম যে এইটুক দূরত্ব দেওয়া থাকলে এইটুকুই কনসিডার করব, আবার যদি বলা থাকে এইটা থেকে এইটা দূরত্ব এত তাহলে ওইটাই কনসিডার করব, আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ব্যাসার্ধ সহ দূরত্ব কনসিডার করবো, এইটাই হলো ডিফারেন্স আসবে, আর কোনো ডিফারেন্স আসবে না, ঠিক আছে। তাই ডি কে তো আমরা বইলাই নিয়েছিলাম, ডি হলো এই যে এইখান থেকে এইটুক, ঠিক আছে, ডি হলো এই যে এইটা, তো এই কারণে আর আমাদের কোনো ঝামেলা করতে হইল না, ঠিক আছে। তাহলে একটা ক্ষেত্রে বিভব নির্ণয় আমরা শিখলাম। এবার চলো নেক্সট আরও কিছু ক্ষেত্র দেখি। এটা মনে করো একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, বর্গক্ষেত্র দেওয়া আছে, এইটাও একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, তো দুইটার জন্য আমরা দুই ধরনের কোয়েশ্চেন্স দেখব, ঠিক আছে। তো প্রথমে বলছে এই বর্গক্ষেত্রের এই কোণায় কিউ প্লাস কিউ ওয়ান, এই কোণায় প্লাস কিউ টু, এই কোণায় প্লাস কিউ থ্রি আছে, তোমাকে বলছে প্লাস দিলাম তিনটায়, অন্য চিহ্ন দিতে পারতাম, কোনো সমস্যা নেই, মান নিয়ে চিন্তা করবা না, ভ্যালু বসানো কোনো ব্যাপার না। তো তোমাকে বলছে এ বর্গক্ষেত্রে চারটা বিন্দু দিছে এ বি সি ডি, তোমাকে বলছে ডি বিন্দুতে বিভব কত, ডি বিন্দুতে বিভব কত। তাহলে তুমি একটা সূত্রই তোমার জানা আছে এইসব ক্ষেত্র হ্যান্ডেল করার জন্য, এই যে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর,
তাহলে কি করব, এ থেকে ডি এর দূরত্ব লাগবে, বি থেকে ডি এর দূরত্ব লাগবে, সি থেকে ডি এর দূরত্ব লাগবে। তোমাকে মনে করো বইলা দিছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে। তাহলে তুমি দেখো দুইটা ডিস্টেন্স অলরেডি তোমার জানা, তাহলে তুমি যদি বি থেকে ডি এর ডিস্টেন্সটা জানতে পারো তাহলে কোনো মানে একদম সব প্রবলেম তোমার সলভ হয়ে যাচ্ছে। সেটা জানারও অ্যাকচুয়ালি উপায় আছে। দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ বি সি ডি, তাই না? তো তাহলে আমরা বলতে পারি না যে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার মানে কত বের করবো, ওইটাই যে বিডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আসে 2a স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার, তাহলে বিডি এর ভ্যালু আসে √2a। তাহলে এটা কত, √2a। এটা আমরা সূত্র হিসেবেও জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a। ঠিক আছে, এখন আমরা বিভব বের করতে চাচ্ছি। তো বিভব বের করার জন্য কি আমার কাছে এনাফ জায়গা আছে? আচ্ছা দাঁড়াও, এটাকে একটু মুছে দিই, দেখি জায়গা পরে করে নিব, নি সমস্যা নেই। তো দেখো কি করব আমি, তাহলে আমার কাছে দেখো ডি বিন্দুতে এই Q1 চার্জের জন্য বিভব কত হবে, প্লাস Q1 এর জন্য ডি বিন্দুতে বিভব কত হয়, VD1 দিলাম, কত হয় 1/4πε0 কে আমি কে দ্বারা লিখলাম, কে সমান আমি বলে দিই 1/4πε0 জায়গা বাঁচানোর জন্য। ঠিক আছে, কে ইন্টু Q1/a, তাই না, ডিস্টেন্সটা a, তাই না? আচ্ছা, প্লাস Q2 এর জন্য কত হবে, VD2 ইজ ইকুয়াল টু কে ইন্টু Q2/a, প্লাসই হবে, তাই জন্য আমি চিহ্ন দিচ্ছি না, মাইনাস হলে চিহ্ন দিতাম, তাই না? Q3 ইজ ইকুয়াল টু VD3, আচ্ছা প্লাসগুলো দিয়ে দিই, কনফিউশন লাগতে পারে, কে ইন্টু প্লাস Q3 আচ্ছা Q2 এর জন্য তো √2a ছিল, দেখো ডিস্টেন্স তো √2a, তাই না? আর এটার জন্য আবার ডিস্টেন্স a, তাহলে a। তাহলে যদি আমি মোট বিভব বের করতে চাই তাহলে VD সমান কত হবে? আচ্ছা বিভব স্কেলার রাশি বলছি, তাহলে স্কেলার রাশি যোগ বিয়োগ স্কেলার নিয়মেই হবে। তাহলে কি হবে, VD1 VD2 VD3 সিম্পলভাবে যোগ হবে, মানে তিনটা ভ্যালু যোগ হয়ে যাবে। যেমন দূরত্ব বের করার সময় তুমি দেখো না যে এইভাবে 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 কতখানি গেল, টোটালটা যোগ করো, কোন দিকে গেল সেটা দেখো না, তো ওইটা দূরত্ব স্কেলার রাশি, তো আমার বিভব তো স্কেলার রাশি, তো সেই ক্ষেত্রে তুমি জাস্ট যোগ করে দিবা। তার মানে কি হবে, আমি যদি একবারে লিখি কে কমন নিয়ে নিলাম, তারপরে দেখবে এই যে এরকম একটা জিনিস আসবে, k/a কমন নেওয়া যায়। আচ্ছা সব পুরাটা লিখি, কে Q1 ডিভাইডেড a প্লাস কে Q2 ডিভাইডেড √2a প্লাস কে Q3 ডিভাইডেড a। দেখো k/a কমন নেওয়া যায়, k/a নিলে এই পাশে আসে Q1, এই পাশে আসে Q2/√2 আর আসে Q3। তো এইভাবে বিভব নির্ণয় করা যেতে পারে আসলে। পরে Q1 Q2 Q3 ভ্যালু বসায় দিবা, সুন্দর, শেষ। তো আরেকটা কেস বর্গক্ষেত্রের জন্য এমন দেয় যে মনে করো এইখানে Q1 আছে, প্লাসই দিলাম সব, এইখানে Q2 আছে, এইখানে Q3 আছে, এইখানে Q4 আছে। তো তোমাকে বললো বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত, কেন্দ্রে বিভব কত, কিভাবে বের করব? তাহলে দেখো আমার এইখান থেকে এই ডিস্টেন্স লাগবে, এইটার থেকে এই ডিস্টেন্স লাগবে, এইটা থেকে এই ডিস্টেন্স লাগবে, এইটা থেকে এই ডিস্টেন্স লাগবে। ঠিক আছে, তাহলে কিভাবে বের করতে পারি আমরা ডিস্টেন্সগুলা? দেখো একদম ইজি, আমরা এইটা জানি না বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান, সুন্দর করে স্ট্রেট লাইন আঁকাইতে পারলাম না, সরি। তো এটা মনে করো এ এ এ এ, তো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান মানে কি, এইটার যে দৈর্ঘ্য আর এইটার যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দুইটা কি হবে, সমান হবে। তাহলে আমি যদি কোনোভাবে এইটার পুরাটার দৈর্ঘ্য বের করতে পারি, তার অর্ধেকই এই সবগুলোর দৈর্ঘ্য হবে। তো এইটার দৈর্ঘ্য তো আমি অলরেডি বের করছি, তো এ বি সি ডি, এটা মনে করো ও পয়েন্ট। তাহলে দেখো আমরা বিডি এর দৈর্ঘ্য আগের বার বের করলাম √2a, তাহলে বিও এর দৈর্ঘ্য কত হবে, কর্ণদ্বয় কী করে, সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বিডি এর অর্ধেক, তাহলে √2a ডিভাইডেড 2, √2 ডিভাইডেড 2 কত হয়, 2কে লেখা যায় √2 গুণ √2, দেখো একটা √2 কাটা যায়, তাহলে আমি লিখতে পারি 1 ডিভাইডেড √2, তাহলে a/√2। তাহলে চারটা ডিস্টেন্সই কত হচ্ছে, a/√2 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এইটা সমান সমানই হবে ডিও, এইটা সমান সমানই হবে এও, কারণ কি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান হয়। তাহলে এইটা সমান হবে সিও। আর একটু বলি,
এইটা আর এইটা সমান, এইটা হইল এই পুরাটুকের অর্ধেক, তাহলে এইটা হলো বাকি অর্ধেক, তাহলে অর্ধেক অর্ধেক সমান হবে। আবার এইটুকের অর্ধেক যা কথা, এইটুকের অর্ধেকও তাই কথা, তাই সমান হবে আর কি, এইভাবে। ঠিক আছে, তাহলে a/√2। তাহলে আমি যদি ও বিন্দুতে বিভব বের করতে চাই, আমি এবার সরাসরি করব। সমান কি হবে? VO1 VO2 VO3 প্লাস VO4। তাহলে VO1 কত হয় দেখো, কে কিউ বাই a/√2। a/√2 হলো ডিস্টেন্স, Q1 বাই, সরি দেখো এই যে Q1 থেকে দূরত্বটা হলো কি a/√2, তাই না? তাহলে পরেরটা হলো কে Q2 বাই a/√2, পরেরটা হলো কে প্লাস কে Q3 বাই a/√2, পরেরটা হলো কে Q4 বাই a/√2। এই √2টাকে উপরে নিয়ে যাওয়া যায়, তাহলে দেখো আমি √2k ডিভাইডেড a কমন নিতে পারি, আসে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। ঠিক আছে, সুন্দর করে মানে একটু নিচের দিকে চলে গেছে, বুঝে নিও আর কি। ক্যালকুলেশন তো এগুলা মানে বীজগাণিতিক ক্যালকুলেশন নিজেরাই পারবা। তাহলে ও বিন্দুতে বিভব হয় এইটা। এখন মনে করো 4টা চার্জ পজিটিভ নাই, এক একটা নেগেটিভ পজিটিভ কম্বিনেশন দিছে। তো তুমি ধরো Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 ইজ ইকুয়াল টু 0। কীভাবে? মনে করো Q1 আমি দিলাম +1, এটা দিলাম -1, এটা দিলাম +2, এটা দিলাম -2, তো 0। তাহলে V0 কত হবে? V0 আমরা কি পাইলাম? √2k ডিভাইডেড a, Q1 Q2 Q3 আর Q4 এর যোগফল। তো এইটা তো 0 আসতেছে, তাহলে V0 হবে 0। তাহলে তোমাকে যদি এমন কোয়েশ্চেন করে যে বর্গক্ষেত্রের বিভব কেন্দ্রে বিভব 0, একটা পেজ নিয়ে রাখি, দাঁড়াও। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, দেখো এই যে মনে করো তোমাকে Q1 এর ভ্যালু দিয়ে দিছে +2 কুলম্ব, Q2 এর ভ্যালু দিয়ে দিছে -4 কুলম্ব, Q3 এর ভ্যালু দিয়ে দিছে +5 কুলম্ব। তোমাকে বলছে ডি বিন্দুতে কত চার্জ রাখলে কেন্দ্রে বিভব 0 হবে, কেন্দ্রে বিভব 0 হবে। তো দেখো এটার সলভ কিভাবে করব। দেখো আমরা কেন্দ্রে বিভব কত বের করছিলাম, V0 সমান সমান কি আসছিল, √2k, k এর ভ্যালু 1/4πε0 ডিভাইডেড a ইন্টু Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তাহলে এইটুক তো 0 হওয়া সম্ভব না, ডিস্টেন্স কি 0 হওয়া সম্ভব, কে এর ভ্যালু 0 হওয়া সম্ভব না, তাহলে আমাকে এইটুক 0 বানাইতে হবে। তাহলে আমি কি কন্ডিশন লিখতে পারি, Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4। তো এইটা 0 হয়ে গেলে কি পুরো ভোল্টেজ 0 হয়ে যাবে। তো Q1 এর ভ্যালু আমি জানি +2, Q2 এর ভ্যালু আমি জানি -4, দাঁড়াও +5 প্লাস Q4। তো এইটা সমান কত হইতে হবে, 0। তাহলে দেখো 5 আর 2 যোগ করলে 7, তার থেকে 3 গেলে +3 না, তাহলে Q4 +3 সমান সমান 0। তাহলে Q4 কত হইতে হবে, -3। তাহলে -3 কুলম্ব চার্জ যদি তুমি এই জায়গায় রাখো তাহলে কেন্দ্রে বিভব 0 হবে। বুঝতে পারছি? এরকম এমসিকিউ আসে, এটা এমসিকিউ এর কোশ্চেন, যে 4টা চার্জের যোগফল 0 হইলে বর্গের কেন্দ্রে বিভব 0 হয়। ঠিক আছে, এবার আমরা আয়তক্ষেত্রের জন্য বিভব দেখি একটু। ঠিক আছে, আয়তক্ষেত্রের জন্য ওই যে ওইভাবে দেখানো যায়। মনে করো এইটা a একক দৈর্ঘ্য, b একক হলো প্রস্থ। ঠিক আছে, তো মনে করো এখানে Q1 চার্জ আছে, এখানে Q2 চার্জ আছে, এখন আর চিহ্ন দিলাম না, এখানে Q3 চার্জ আছে। ঠিক আছে, এই বিন্দুটা হলো a b c d, ডি বিন্দুতে বিভব চাইছে। কিভাবে বের করতে পারি ডি বিন্দুতে বিভব? ঠিক আছে, ডি বিন্দুতে বিভব VD সমান সমান আমি বলতে পারি VQ1 প্লাস VQ2 প্লাস VQ3, মানে তিনটার জন্য বিভব আলাদা করে বের করে যোগ করে দিলেই হবে। দেখো এইটার ডিস্টেন্স আমি জানি a, এইটার ডিস্টেন্স আমি জানি, মানে Q3 আর Q1 এর ডিস্টেন্স জানি, তো আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এটা কত হবে দেখেই বোঝা যাচ্ছে, √a² প্লাস b², ওই যে আগের মতো পিথাগোরাস খাটায়। তাহলে দেখো আমি সরাসরি করে দিই, তাহলে কে Q1 ডিভাইডেড বাই Q1 এর ডিস্টেন্স কত, b, প্লাস কে Q2 ডিভাইডেড বাই √a² প্লাস b² প্লাস কে
Q3 ডিভাইডেড বাই A। ঠিক আছে, তাহলে কে কমন নিয়ে নাও, Q1 বাই B প্লাস Q2 বাই রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস Q3 বাই A। ওকে, এখন তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিলাম। HWটা হলো, মনে করো একটা আয়তক্ষেত্র তোমাকে দেওয়া, সেইটার হলো দৈর্ঘ্য দেওয়া 10 মিটার, প্রস্থ দেওয়া 5 মিটার। ঠিক আছে, তো এখন এটা একটু কঠিন হবে হোমওয়ার্ক, কিন্তু বেশি সহজ হবে না। 2 কুলম চার্জ এখানে আছে, 3 এইখানে মনে করো প্লাস 3 কুলম চার্জ আছে। আচ্ছা, লেখা যাচ্ছে না, আচ্ছা দাঁড়াও একটু, এখানে দাঁড়াও আমি এইভাবে লিখি, প্লাস 3 কুলম চার্জ আছে, এখানে মাইনাস 4 কুলম চার্জ আছে, এখানে প্লাস 5 কুলম চার্জ আছে। তোমাকে বলছে আয়তক্ষেত্রের কেন্দ্রে বিভব কত, কেন্দ্রে বিভব কত, কেন্দ্রে বিভব কত। তো তুমি এখানে আয়তক্ষেত্রের ধর্ম ইউজ করবা। কিভাবে কি ইউজ করবা দেখো, এইটার দৈর্ঘ্য হবে রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ার, তাহলে এইখান থেকে এখানে ডিস্টেন্স হবে রুট ওভার A স্কোয়ার প্লাস B স্কোয়ারের 2 দিয়ে ভাগ। আবার এইটার ক্ষেত্রেও সেম কাহিনী হবে, আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হয় বর্গের মতো। তো বর্গের মতোই আর কি, খুব একটা কঠিনও না। তো এটা তুমি করবা। হ্যাঁ, কেন্দ্রে বিভব কত, 10 মিটার 5 মিটার দেওয়া আর কি, চার্জের মানগুলো দেওয়া, বিভবটা বের করবে, এটা HW। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের জন্য দেখি। হ্যাঁ, ত্রিভুজ ক্ষেত্রের জন্য দেখি, মনে করো ABC একটা সমবাহু ত্রিভুজ, 3টা বাহু হলো A A A। তো মনে করো এইখানে প্লাস Q1 চার্জ রাখা আছে, এখানে প্লাস Q2 চার্জ রাখা আছে। তোমাকে বলছে A বিন্দুতে বিভব কত। একদম সহজ, VA সমান VQ1 প্লাস VQ2, তাই না? তো A বিন্দুতে বিভব, তাহলে কিভাবে বের করব আমরা A বিন্দুতে বিভব? K ইন্টু দূরত্ব কত A, তাহলে Q1 বাই A প্লাস K ইন্টু Q2 বাই A, তাহলে K বাই A ইন্টু Q1 প্লাস Q2। Q1 Q2 যোগফল শূন্য হইলে B বিন্দুতে বিভব শূন্য হবে। বুঝতে পারতেছি? ইজি কিন্তু। দেখো, এখন আমরা আরেকটা সুন্দর প্রবলেম সলভ করব। কি প্রবলেম? মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ, 3টা বাহুর দৈর্ঘ্য সমান। এখানে প্লাস Q1 চার্জ রাখছে, এখানে মনে করো প্লাস Q2 চার্জ রাখছে, এখানে প্লাস Q3 চার্জ রাখছে। তো এখন তোমাকে কোয়েশ্চেন করছে এরকম, এই সিস্টেম গঠনে কৃত কাজ কত। এটা একটু টাফ ম্যাথ, এটা তুমি যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, বাট দেখাই দিই, সহজ আছে, এমনিতে বোঝা যাবে। তো কাহিনী কি আমি একটু বোঝার চেষ্টা করি, কেউ যদি ট্রাই করতে চাও কইরা নাও, তারপরে ভিডিও দেখে নিও। তো দেখো Q1 Q2 Q3 চার্জ 3টাই প্লাস, তাই 3টার কি পরস্পরকে বিকর্ষণ করার কথা, বিকর্ষণ করে দূরে সরায় দেওয়ার কথা, কিন্তু এরা এই যে বিন্দুগুলোতে স্থির আছে। আর আমাকে বলতে হচ্ছে এইরকম সিস্টেম বানাইতে গেলে আমাকে কত কাজ করতে হচ্ছে। কেন কাজ করতে হবে? Q1 কি সবসময় এখানে ছিল? Q2 কি সবসময় এখানে ছিল? Q3 কি সবসময় এখানে ছিল? একে আমরা ধইরা এখানে আনছি, তার ফলে কিছু কাজ করতে হয়েছে আমাদের টোটাল যে কাজটা ওইটাই বের করতে হবে 3টা চার্জ আনতে। তো মনে করো কিভাবে আমরা বানাই। তো প্রথমে মনে করো কোনো কিছু ছিল না, তখন আমি Q1 চার্জকে আনলাম, তাইলে এইখানে W1 সমান কত হবে? 0, কারণ কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না। তড়িৎ ক্ষেত্র না থাকলে কাজ হয় না, সেটা আমরা এই যে আগে দেখে আসছি। কোথায় দেখছি? এই দেখো, W সমান V ইন্টু কিউ। তো যদি কোনো তড়িৎ ক্ষেত্রই না থাকে তাহলে কোনো ভোল্টেজও থাকবে না, তাহলে কোনো কাজও হবে না। ঠিক আছে, তাহলে এটা হলো W1 ইজ ইকুয়াল টু 0। তারপরে তুমি Q2কে আনলা, প্লাস Q2কে আনছো। Q2 এর ডিস্টেন্স কত এটা থেকে? A। এখন দেখো এইটার Q1 এর তড়িৎ ক্ষেত্র কিন্তু ছিল, তাহলে Q2কে আনতে তোমাকে কিছু কাজ করতে হয়েছে। সেই কাজটা কি হবে? W1 ইজ ইকুয়াল টু হবে, কাকে আনছো? Q2কে আনছো, যাকে আনছো তার সাথে গুণ দিবা এই বিন্দুতে বিভব। তো ওই বিন্দুতে বিভব আমরা কি বলতেছিলাম? B বিন্দু এইটা, তাহলে B বিন্দুতে বিভব। তাহলে কাজ কিভাবে বের করে? যাকে আনছি তার সাথে বিভব গুণ করি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে Q2 গুণ বিভব কেমনে বের করে? K ইন্টু K এর ভ্যালু হলো গিয়া 1/4πε0, এটা আগেই বইলা রাখি। এখন এই জায়গায় একটা চার্জের মান বসাইতে হয়। এই চার্জটা কোনটা বসাবো? এই চার্জটা হয় যার তড়িৎ ক্ষেত্র, তাহলে কার? Q1।
প্লাস Q1, ঠিক আছে? প্লাসটা একটু সুন্দর করে লিখি, প্লাস না লিখলেও হয় অ্যাকচুয়ালি, প্লাস তো মান তো প্লাস দিয়ে গুণ করলে পরে প্লাসই হবে, তাই প্লাস লিখলাম না, হ্যাঁ, ডিভাইডেড এ, ঠিক আছে? তাহলে W2 কত হইল? W2 হইল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড এ। আচ্ছা, নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাওয়ার আগে আচ্ছা আমি এইখানে বুঝাইয়া যাই। দেখো এইখানে আরেকটা চার্জ আনছে পরে Q3 প্লাস Q3, এটা সি পয়েন্ট। এখন দেখো দুইটা চার্জ আছে, তাইলে কি দুইটার তড়িৎ ক্ষেত্রের কারণে এইটা বিভব ফিল করবে, তা দুইটার তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধেই আমাকে কাজ করতে হবে, তাই না? তো দেখো এখান থেকে এইটারও ডিস্টেন্স এ, এইটারও ডিস্টেন্স এ, তাহলে টোটাল কাজ কত হবে 3 নাম্বার চার্জটাকে আনতে? W3 সমান হবে Q1 এর কারণে একটা কাজ হবে, Q2 এর তড়িৎ ক্ষেত্রের কারণে একটা কাজ হবে। তাহলে Q3 হলো যে চার্জটাকে আনছি সেইটার সাথে একবার Vc1 গুণ দেব, তার সাথে যোগ করব Vc2, যেহেতু কাজ তাই কাজ হলো স্কেলার রাশি, তাই ডিরেক্ট যোগ করে দিলেই হচ্ছে। Vc1 কি? Q1 এর জন্য যে ভোল্টেজটা পাবো সি বিন্দুতে, আর Vc2 কি? Q2 এর জন্য যে ভোল্টেজটা পাবো সি বিন্দুতে। তাহলে Q3 K1 এর জন্য কি ভোল্টেজ পাবো? দূরত্ব এ, তাহলে Q1 বাই এ প্লাস Q3 গুণ কে Q2 বাই এ। তাহলে যদি আমি কইরা দেখি, দেখো এরকম আসবে, কে বাই এ যদি কমন নিয়ে নিই, কে বাই এ কমন নিয়ে নিলে আসে Q1 Q3 প্লাস Q2 Q3। তাহলে মোট কাজ কত? W টোটাল, যেটা আমার কাছে চাওয়া হয়েছে সিস্টেম গঠনের কৃত কাজ, W1 প্লাস W2 প্লাস W3। তাহলে দেখো যোগ করলে পরে তুমি এমন কিছু একটা পাবা, কে বাই এ পুরাটা কমন নিয়ে নিলে Q1 Q2 প্লাস Q2 Q3 প্লাস Q3 Q1, এরকম একটা কিছু পাবা, ঠিক আছে? তুমি বিভিন্ন ভ্যালু ইনপুট করে নিজে এটা ট্রাই করে দেখতে পারো, ম্যাথটা কিন্তু অনেক মজার। হ্যাঁ, তো কীভাবে করলাম আমরা? একটা চার্জ করে চার্জকে একবার করে এনে টোটাল ভোল্টেজকে যে চার্জটা আনছি তাকে দিয়ে গুণ করে কাজ বের করে করে করলাম এই ম্যাথটা, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা শিখব হলো এই একটা জিনিস যেটা আমাদের বোর্ড পরীক্ষায় আসে, যে ইলেকট্রন প্রবাহের দিক। আচ্ছা, মনে করো কোনো জায়গার ভোল্টেজ নেগেটিভ, কোনো পয়েন্টের ভোল্টেজ নেগেটিভ। ভোল্টেজ নেগেটিভ মানে কি? ভোল্টেজ নেগেটিভ মানে হলো এই যে তড়িৎ ক্ষেত্রটা ছিল, মনে করো একটা চার্জ সামথিং, একটা কিউ চার্জ, তো এর তড়িৎ ক্ষেত্রতে যখন তুমি একটা চার্জ আনতে গেছো, একটা চার্জকে স্থির করে রাখতে গেছো, তখন তোমাকে বলটা দিতে হয়েছে তড়িৎ ক্ষেত্রের যে দিকটা আছে, মনে করো তড়িৎ ক্ষেত্রের দিক এই দিকে, তোমাকে বলটা দিতে হয়েছে বাইরের দিকে, এমন কিছু ইন্ডিকেট করে ভোল্টেজ নেগেটিভ। তো এই কাজটা তোমাকে দেখছিলা তুমি করতে হয়েছিল যখন তোমার মাঝখানের চার্জটা ছিল নেগেটিভ আর এই চার্জটা ছিল পজিটিভ, তো ও ওকে টানতেছিল, তুমি উল্টা দিকে টাইনা ধরে রাখতেছিলা। তার মানে নেগেটিভ ভোল্টেজ অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে তড়িৎ ক্ষেত্রটা আকর্ষণধর্মী, তড়িৎ ক্ষেত্রটা আকর্ষণধর্মী। আর আমরা ভোল্টেজের ডিফিনিশন কি দিয়ে দিছিলাম? +1 কুলম্ব চার্জ দিয়ে। তাহলে আমরা এইটাও বলতে পারি তড়িৎ ক্ষেত্রটা নেগেটিভ চার্জের। ঠিক আছে? আবার পজিটিভ ভোল্টেজ তাহলে কি উল্লেখ মানে কি বুঝাবে? তাহলে ভোল্টেজ যদি পজিটিভ হয় তাহলে তড়িৎ ক্ষেত্র বিকর্ষণধর্মী, আর তড়িৎ ক্ষেত্রটা পজিটিভ চার্জের। এইভাবে মানে হালকাভাবে এইভাবে বোঝা যায়। ঠিক আছে? তো এইটা বোঝা যায়। তো আবার মনে করো এমন হয়েছে, এমন একটা কাহিনী, মনে করো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই দুইটা বিন্দু এ আর বি। তো এ বিন্দুতে ভোল্টেজ তুমি জানো VA, বি বিন্দুতে জানো VB। তো তুমি মনে করো VA গ্রেটার দেন VB। তাহলে VA গ্রেটার দেন VB এটা অ্যাকচুয়ালি আমরা কার সাপেক্ষে বলতে পারতেছি? অসীম থেকে আনার সাপেক্ষে না? তাহলে অসীমের সাপেক্ষে VA গ্রেটার দেন VB। তাহলে আমার এমন কোনো কনভেনশন মানে রীতি নাই যে আমি জাস্ট অসীমের সাপেক্ষে বিভবকে চিন্তা করব।
ঠিক আছে, মানে অসীমের সাপেক্ষেই যে আমার বিভবকে চিন্তা করতে হবে এমন কোনো কথা নাই, আমি যে কোনোটাকে রেফারেন্স ধরে নিতে পারি। তো আমি যদি এ কে রেফারেন্স ধরি তাহলে এর সাপেক্ষে এ কে ধরলাম আমি 0, তাহলে এর সাপেক্ষে ভিভি কি হবে, নেগেটিভ হবে না? এ কে যদি রেফারেন্স ধরি ভি এ গ্রেটার দেন ভিভি মানে ভি এ বড়, তাইলে বি কি হবে, অবশ্যই 0 থেকে ছোট হবে, মানে কি নেগেটিভ হবে। কথা বুঝতেছি? আবার ধরো যদি এমন হয় ভি এ স্মলার দেন ভিবি, এইটা তো অসীমের সাপেক্ষে, এইটা তো অসীমের সাপেক্ষে, কিন্তু আমি কি এইটা বলতে পারি না এখন ধরো আমি ভি এ কে আবার 0 ধরলাম, তাহলে ভিবি কি হবে, এর সাপেক্ষে পজিটিভ হবে, ভি এর সাপেক্ষে পজিটিভ, তাহলে ভিবি ভি এ এর সাপেক্ষে পজিটিভ। যদি আমি ভি এ কে রেফারেন্স ধরি, যাকে রেফারেন্স ধরি সেই জায়গায় 0 ধরে নিতে হয়, তাই না? আর ভিবি এইখানে কি ছিল, ভি এ এর সাপেক্ষে নেগেটিভ। এখন বোঝার চেষ্টা করবা ইলেকট্রনের পোলারিটি কেমন। আমরা শিখবো ইলেকট্রনের প্রবাহের দিক, তাই না? তো ইলেকট্রনের পোলারিটি মানে চার্জ কেমন, নেগেটিভ। ইলেকট্রন নেগেটিভ চার্জ ক্যারি করে, ইলেকট্রনটা নেগেটিভ চার্জ ক্যারি করে। তাহলে নেগেটিভ চার্জ সবসময় কার দিকে আকৃষ্ট হবে, নেগেটিভ চার্জ সবসময় কার দিকে আকৃষ্ট হবে, পজিটিভের দিকে, পজিটিভের দিকে আকৃষ্ট হয়। তো পজিটিভের দিকে আকৃষ্ট হচ্ছে, মনে করো এই একটা কেস ভি এ গ্রেটার দেন ভিভি, তখন কি হবে, পজিটিভকে তখন তুলনামূলক পজিটিভ হলো ভি এ। তাহলে তুমি যদি মনে করো ভি এতে কিছু চার্জ আছে, ভিবিতে কিছু চার্জ আছে, একটা তার দিয়ে কানেক্ট করে দাও, তাহলে ইলেকট্রনটা কি পজিটিভের দিকে যাবে, পজিটিভের দিকে যাবে মানে এর দিকে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে কি ইলেকট্রনটা বি এর দিকে যাবে মানে পজিটিভের দিকে যাবে। তো দেখো ইলেকট্রন পজিটিভের দিকে যাবে, তাহলে এই ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রটা ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে, বি থেকে এ এর দিকে ইলেকট্রন যাবে, তাই না? আর এই ক্ষেত্রে কি হবে, এ থেকে বি এর দিকে ইলেকট্রন যাবে। তাহলে এখন দেখো আমি আর একটা সুন্দর সামারি করতে পারি। এইখানে দেখো ভি এ গ্রেটার দেন ভিবি মানে কি, এ বিন্দুতে বিভব বেশি, তাহলে ইলেকট্রন সবসময় দেখো বিতে বিভব কম, তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। এইখানেও তাই দেখো যে এতে বিভব নিম্ন, বিতে উচ্চ, তাহলে ইলেকট্রন সবসময় নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। তাহলে মেইন সামারিটা কি এইটাই, যে ইলেকট্রন সব সময় নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে যায়। মেইন সামারি এইটাই, ঠিক আছে? মেইন সামারি এইটাই। তো এখন আমি যদি একটা সুন্দর কোয়েশ্চেন তোমাকে করতে চাই, কি সুন্দর কোয়েশ্চেন, চলো ওই পৃষ্ঠায় দেখি। মনে করো তোমাকে এইরকম একটা পরিবাহী গোলক দিছে, এরকম কোয়েশ্চেন তুমি টেস্ট পেপার বের করলে দেখতে পারবা। আরেকটা পরিবাহী গোলক দিছে, তো এই গোলকের ভিতরে বলছে 4C চার্জ আছে, এই গোলকের মধ্যে বলছে -2C চার্জ আছে, ঠিক আছে? তারপরে এদের ডিস্টেন্সের জন্য এই যে এইখান থেকে এইটুকের দূরত্ব দিছে সামথিং, মনে করো 2 মিটার, আর রেডিয়াসও দিয়ে দিছে, রেডিয়াস দিছে এই যে R1 সমান দিছে হলো 20 সেন্টিমিটার, R2 সমান দিছে 15 সেন্টিমিটার। তো তোমাকে বলল গোলক দ্বয়কে তার দিয়ে যুক্ত করে দিলে ইলেকট্রন কোন দিকে যাবে। এটা হলো সবচেয়ে কঠিন ভার্সনটা দেখাচ্ছে, এটার সহজ ভার্সনও আছে। সহজ ভার্সনটা কি, তোমাকে ডিরেক্ট বলে দিবে কোনো কিছু, যে মনে করো এই 2 কুলম চার্জকে অসীম থেকে আনতে কি পরিমাণ কাজ হয়েছে। মনে করো এভাবে বলে দিতে পারে যে -2 কুলম চার্জকে অসীম থেকে এই বি গোলক, এটা বি গোলক, এটা এ গোলক, বি গোলকে আনতে মনে করো 15 জুল কাজ হয়েছে। হ্যাঁ, তাহলে তুমি ভিবি ইজিলি বের করতে পারবা। ভিবি সমান হবে 15 জুল বাই -2, তাহলে -7.5 ভোল্ট,
ঠিক আছে, তুমি ইজিলি বের করতে পারো যদি তোমাকে ওইভাবে বইলা দেয়, এটা হলো ইজি পার্ট। তো আমি একদম কঠিনটা দেখাচ্ছি, ইজিগুলো তুমি যাতে নিজে নিজেই পারো। ঠিক আছে, তো ইলেকট্রন কোন দিকে যায় মেইনলি? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাই না? তো আমাকে বিভব বের করতে হবে মেইনলি। কি বের করতে হবে? বিভব। এখন ভাইয়া তুমি বলতে পারো, ভাইয়া গোলকের বিভব আবার কেমনে বের করে? আপনি তো শিখান নাই, তাই না? তো আমি তোমাকে কিছু কথা বইলানি। মনে করো একটা পরিবাহী গোলক। পরিবাহী গোলক মানে সে ইলেকট্রন প্রবাহ, ওর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হইতে পারে, সোজা কথা। পরিবাহী গোলক। তো পরিবাহী গোলকে যদি তুমি চার্জ দাও, এই চার্জগুলো দেখো আমি ভিতরে দিছি না, এই চার্জগুলো কোনো সময় ভিতরে থাকে না। এই চার্জগুলো পরিবাহীর পৃষ্ঠে আইসা জমা হয়। ঠিক আছে, ভিতরে কোনো সময় থাকে না, পৃষ্ঠে আইসা জমা হয় যদি গোলক হয়। পরিবাহী গোলকের ভিতরে কোনো সময় চার্জ পাবা না। তো এইভাবে এখানে দেওয়া আছে, আসলে অ্যানালজিটা ভুল, চার্জগুলা পৃষ্ঠে এসে জমা হয়। তো তোমাদের বোর্ড পরীক্ষায় এরকম ভাবে থাকে, তাই আমি এভাবে দিছি। তো পৃষ্ঠে এসে জমা হওয়ার কারণে ভিতরে, গোলকের ভিতরে, পরিবাহী গোলকের ভিতরে সব জায়গায় বিভব সেম। গোলকের ভিতরে সব জায়গায় বিভব সেম, একদম পরিধি থেকে শুরু করে বিভব চেঞ্জ হইতে শুরু করে। কিভাবে চেঞ্জ হইতে শুরু করে? আমরা একটু আগেও বলছি, পরিবাহী গোলকের সমস্ত চার্জকে আমরা কেন্দ্রীভূত ধরতে পারি। তার মানে এটাকে আমরা ধরতে পারি যে 4 কুলম চার্জ, এই যে একটা বিন্দু চার্জ হিসেবে আছে। তাহলে পৃষ্ঠে বিভব কত হবে? এইটা ধরো আর দেওয়া, তাহলে পৃষ্ঠে বিভব কত হবে? ভি সমান কত হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত? +4 কুলম বইটার জন্য, আর এটার ব্যাসার্ধ আর। বুঝতে পারছি? তাহলে গোলকের পৃষ্ঠে বিভব কেমনে বের করে আমরা বুঝতে পারলাম না? গোলকের পৃষ্ঠে বিভবটা বের করবো জাস্ট। ঠিক আছে, তো আমাকে যখন গোলকের বিভব বের করতে বলবে, তো মেইনলি আমরা গোলকের পৃষ্ঠে বিভব বের করব, দুইটার জন্য বিভব বের করব, তারপরে বইলা দিব যে ইলেকট্রন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তারপরে আমরা বলতে পারবো ইলেকট্রন কোন দিকে যাবে। মানে আমাদের প্রবলেম সলভ করার টেকনিক হবে এইটা। তো মনে করো VA বের করতেছি আমি, তাহলে কি হবে? 1/4 পাই এপসাইলন নট ইন্টু, একটু দাঁড়াও দেখে নিই রেকর্ডটা অন আছে কিনা। আছে, সমস্যা নাই, রেকর্ড অন আছে। তাহলে দেখো আবার শুরু করি। 1/4 পাই এপসাইলন নট, কিউ কত? +4, আর কত? 20 সেন্টিমিটার পরে, মানে 0.2। এইটার ভ্যালু হলো 9 × 10⁹, আর এইখানে 4/0.2 আসবে। তো 4কে 0.2 দিয়ে ভাগ করলে পরে কত পাবা? দাঁড়াও আমি ম্যানুয়ালি করি। 0.2কে লেখা যায় 2/10, তাহলে 10, 2 4 20, তাহলে 20 আর 2, এটা হলো 180 × 10⁹ হবে সম্ভবত ভোল্ট। ঠিক আছে, তো তুমি একটু হিসাব করে নিও কষ্ট করে। হ্যাঁ, আমি কোনো রকমে করলাম হিসাবটা, তোমরা একটু কষ্ট করে হিসাব করে নিও। ঠিক আছে, 0.2, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে, মানে মান বসানো ঠিক আছে নাকি দেখতেছিলাম, আমি ক্যালকুলেশন অনেক ভুল করে থাকি। তো 4 পাই এপসাইলন নট ইন্টু -2/0.15। ঠিক আছে, তো এইটাও তোমরা একটু হিসাব করে নিও কষ্ট করে। তারপরে তুমি দেখবা VA গ্রেটার দেন VB, নাকি VA স্মলার দেন VB, নাকি VA ইকুয়াল টু VB। VA গ্রেটার দেন VB হইলে নিম্ন বিভব কোনটা? B, তাহলে ইলেকট্রন B থেকে A এর দিকে যাবে। A স্মলার দেন VB হইলে তাহলে নিম্ন বিভব কোনটা? A, তাহলে ইলেকট্রন A থেকে B এর দিকে যাবে। সমান হইলে কি হবে? সমান হইলে ইলেকট্রন যাবেই না, ইলেকট্রন প্রবাহিত হবে না, প্রবাহিত হবে না। বুঝতে পারছি? তাহলে এখানে কি কথা লিখবা? ভোল্টেজ দুইটা বের করার পরে বলবা কি, যে আমরা জানি ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। তো সেই তারপরে দুইটার মধ্যে তুলনা করে বলে দিবা। ঠিক আছে, ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পারছি, এরকম প্রবলেম কিন্তু আসে। ঠিক আছে, আর যদি তোমাকে ওইভাবে বলে যে অসীম থেকে আনতে কৃতকাজ এত, তাহলে তুমি সরাসরি এই সূত্র ইউজ করবা যে V = W/Q। ঠিক আছে, সরাসরি এই সূত্র ইউজ করে ফেলবা, তখন তোমার কাছে আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা নতুন আরেকটা জিনিস শিখি। এইটা আজকে লাস্ট টপিক, এবং এইটা আজকে সবচেয়ে জটিল টপিক, এবং এইটা তুমি স্কিপও করতে পারো চাইলে। ঠিক আছে, সমবিভব তল। সমবিভব তল কি? যে তলে বিভব সমান, সোজা কথা, যে তলে বিভব সমান। ঠিক আছে,
তো মনে করো একটা প্লাস চার্জ নিলাম, আমরা একটা বিন্দু চার্জ নিলাম, আমরা বিভিন্ন বস্তুর জন্য মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা সমবিভব তল আঁকানো শিখবো। তোমাদের বইতে এটা দেওয়া আছে তাই শিখাইতেছি, নাহলে আমি এটা শিখাইতাম না জীবনেও। তো মনে করো একটা প্লাস চার্জ নিলাম, প্লাস কিউ পরিমাণ চার্জ নিলাম। প্লাস কিউটা ভিতরে লিখি একটু সুন্দর করে, এই দেখো প্লাস কিউ পরিমাণ চার্জ নিছি। তো প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য তড়িৎ বলরেখাগুলো কেমন হয় মনে আছে? এই যে এরকম হয় না, বাইরের দিকে যায়। বলরেখার কনসেপ্ট আমার এখানে কিন্তু লাগবে, হ্যাঁ, মানে সমবিভব তল বুঝতে গেলে বলরেখার কনসেপ্ট লাগবে। এটা জাস্ট বইতে একটা চিত্র দেওয়া আছে, ওই চিত্রটা আমি ব্যাখ্যা করার জন্য একদম শুরু থেকে পড়াচ্ছি। তো এরকম হয় অনেকটা। এখন তুমি ধরো সমবিভব তল আঁকাবা, প্লাস কিউ থেকে দেখো এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব আমি ঠিক করে নিতেছি নাকি জানি না, এই দূরত্ব, এই দূরত্ব, এইটা, 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 এইটা মোটামুটি সমান না? তাহলে আমরা কি জানি কিউ চার্জ থেকে আর দূরত্বে বিভবের সমীকরণ কোনটা? কিউ বাই আর। তাহলে আর যদি সমান থাকে তাহলে বিভব কি সমান থাকবে না? তাহলে কি দেখো তো, এই যে বৃত্তাকার পথটা আমি আঁকলাম, এই পথে কি বিভবটা সমান থাকবে না? সমান থাকবে না? বৃত্ত একটা পারফেক্ট হচ্ছে না, তো মনে করে নাও পারফেক্ট হয়েছে। তো এই পথে কি বিভবটা সমান থাকবে? তাইলে এইটাই হইল এইটার জন্য সমবিভব তল। তুমি তাহলে কি এইটাকেও সমবিভব তল বলতে পারবা? মানে একটা ধনাত্মক বা ঋণাত্মক বিন্দু আধানের জন্য সমবিভব তল এরকম একটা গোলাকার জিনিস হয়। এই গোলাকার জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। তো আমরা তো আঁকতেছি 2D সারফেসে, তাই না? আমরা তো আঁকতেছি 2D সারফেসে, কিন্তু যদি তুমি 3D চিন্তা করো তাহলে কিউ চার্জটা কি একটা গোলকের মধ্যে আছে, মনে করো একটা টেনিস বলের মধ্যে আছে। তা টেনিস বল মনে করো এটা একটা টেনিস বল, শ্যাডো দিই যাতে বুঝতে পারো এটা একটা টেনিস বল। তো এই টেনিস বলের জন্য তড়িৎ বলরেখা কেমন হবে? চারদিকে দিয়ে বের হবে না? আমরা তো জাস্ট অল্প কয়েকটা দিক দেখাই, তো এটা পিছন দিয়েও বের হবে, বিভিন্ন দিক দিয়ে বের হবে, তাই না? তাই না? তাহলে তড়িৎ বলরেখার জন্য যদি আমি একই ডিস্ট্যান্সে মনে করো এই সেম ডিস্ট্যান্সে কল্পনা করি, আরেকটা যদি মনে করো সমবিভব তল কল্পনা করতে চাই এরকম গোলাকার, তো ওইটা কি আরেকটা বল হবে না? তুমি একটু কল্পনা করে দেখো, একটা টেনিস বল থেকে মনে করো অনেকগুলো লাঠি বেরোইছে। তো এই সবগুলা লাঠির জন্য আমি কি করলাম? সমান দূরত্বে বিন্দু চিহ্নিত করলাম। পরে সবগুলা বিন্দুকে যদি যোগ করি তাহলে কি আমি আরেকটা পাবো না, বল পাবো না? মানে 3D ভাবে চিন্তা করলে আসলে বিন্দু চার্জের জন্য তড়িৎ বলরেখা হয় গোলক। বিন্দু একক বিন্দু আধান এটা বলা উচিত, একক না, মানে একটি বিন্দু চার্জের জন্য। আমি একবারে আইকা দুইটার জন্য আইকা তারপরে লিখি কথাটা। মনে করো মাইনাস কিউ এর জন্য তাহলে কেমন হবে? মাইনাস কিউ এর জন্য তড়িৎ বলরেখা কেমন হইতো? এই রকম ভিতরে আসতো, এই যে ভিতরের দিকে আসতেছে, ভিতরের দিকে আসতেছে, বাঁকা হইতেছে একটু, তোমরা সোজা করে স্কেল দিয়ে আঁকাবা, হ্যাঁ? ভিতরের দিকে আসতেছে, ভিতরের দিকে আসতেছে। আমি আঁকায় নিই, হ্যাঁ। তাহলে দেখো আবার সেম দূরত্বে যদি কিছু পয়েন্ট চিহ্নিত করি, লাল পেনটা নিয়ে নিই, সেম ডিস্টেন্সে কিছু পয়েন্ট চিহ্নিত করলে এটার জন্য একটাকে গোলক পাবো। 3D ভাবে চিন্তা করলে গোলক হবে, 2D ভাবে আমি একটা বৃত্ত দেখতে পাইতেছি, তাই না? তাহলে এইটা কি সমবিভব তল? এই দুইটা সমবিভব তল। আরও সমবিভব তল কল্পনা করা যাবে, যাবে না? সমবিভব তল, আরও সমবিভব তল কল্পনা করতে, আরও যে কয়টা গোলক কল্পনা করতে পারবা সবগুলোই সমবিভব তল হবে। তোমরা একটু কষ্ট করে দিয়ে আঁকায়ো, কম্পাস দিয়ে আঁকায়ো, হ্যাঁ? তাহলে আমরা এইটা সামারি করতে পারি যে বিন্দু চার্জের জন্য, বিন্দু চার্জ কারো সাথে করতেছে না, ইন্টারঅ্যাক্ট করতেছে না। এই দুইটা চার্জ কি পরস্পরের মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন আছে? আমরা কিন্তু দুইটার জন্য আলাদা আলাদা আঁকাইছি, ঠিক আছে? দুইটার জন্য আলাদা আলাদা, কারো সাথে ইন্টারঅ্যাকশন করতেছে না, মানে আকর্ষণ বিকর্ষণ করতেছে না, ইন্টারঅ্যাকশন নাই। এর জন্য তড়িৎ সমবিভব তল কেমন হয়? গোলক হয়। এখন আমরা সমবিভব তলের একটা প্রপার্টি শিখব,
ঠিক আছে, সমবিভব তলের একটা প্রপার্টি শিখবো। দেখো কি প্রপার্টি, আমি ওই চিত্র দুইটাকে আবার এই পৃষ্ঠায় নিয়ে আসি একটু। দেখো একটা চিত্রকে আনছি, দেখো সমবিভব তলের মধ্যে আমি দুইটা বিন্দু নিলাম, এই যে একটা বিন্দু নিলাম এ, এই যে আরেকটা বিন্দু নিলাম ধরো বি। ঠিক আছে, আমরা মনে আছে যখন বিভব পার্থক্যের সংজ্ঞা পড়ছিলাম আমরা বলছিলাম যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে সরাইতে যে কৃত কাজ, এ বিন্দু থেকে বি বিন্দুতে সরাইতে যে কৃত কাজ, সেইটা হবে কি ভি বি মাইনাস ভি এ, মানে ভোল্টেজের ডিফারেন্সের সাথে তোমাকে চার্জটা গুণ করতে হবে, তাই না? আমি তোমাকে দেখে আসি, দেখো এটা আমি বলছিলাম কিন্তু এই দেখো বলা আছে ভিবি মাইনাস ভি এ ডাব্লু এ টু বি। ঠিক আছে, তাইলে আমরা কোথায় ছিলাম, এই যে এইখানে। হ্যাঁ, এখন দেখো যেহেতু এরা সমবিভব তল, মানে কি এদের সব বিন্দুতে বিভব সমান, তাহলে আমি কি ভিবিকে ভি এর ইকুয়াল বলতে পারি, তাহলে আমরা কি এইটাকে ভিবি মাইনাস ভিবি লিখতে পারি, তাহলে কি আমি 0 গুণ কিউ লিখতে পারি, মানে 0 লিখতে পারি, মানে সমবিভব তলে চার্জ অপসারণে কৃত কাজ শূন্য, মানে একই সমবিভব তলের তুমি এক বিন্দু থেকে আর এক বিন্দুতে চার্জ নিলে পরে কোনো কাজ হবে না। ঠিক আছে, কোনো কাজ হবে না, এটা কিন্তু আমরা দেখাইতে পারলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখি, দেখো এইটা কিন্তু একটা গোলক ছিল, মনে করো এই যে একটা গোলক আমি আঁকাই, একটু ভালোভাবে আঁকাই, মানে সমবিভব তলটা কিন্তু একটা গোলক ছিল। তো সমবিভব তলের সাপেক্ষে যদি আমি তড়িৎ বলরেখাগুলো চিন্তা করি, তড়িৎ বলরেখাগুলো একটু অন্য কালার দিয়ে নিই। দেখো তড়িৎ বলরেখাগুলো কি এইভাবে বের হয়ে যাচ্ছে, আবার এই দিক দিয়ে বের হচ্ছে, আবার এই দিক দিয়ে বের হচ্ছে, আবার এই দিক দিয়ে বের হচ্ছে। আচ্ছা অ্যাকচুয়ালি দেখো তো এই যে এইটা সমকোণ না, মানে যে দিক দিয়ে বের হচ্ছে সেই দিকগুলা কি সমবিভব তলের সাথে সমকোণ না? এই দেখো সমকোণ, এই দেখো সমকোণ, এই দেখো সমকোণ, এই দেখো সমকোণ, সমকোণ, সবগুলো আঁকায় দিই সুন্দর দেখাবে। তার মানে অ্যাকচুয়ালি কি হইতেছে, তড়িৎ বলরেখাগুলা সমবিভব তলের সাথে সমকোণে যাইতেছে, মানে এই পার্টিকুলার কেসে। আচ্ছা তাহলে কি অন্যান্য কেসে, মানে আমরা তো সমবিভব তল শুধু একই রকম পাবো না, আরও অনেক ধরনের সমবিভব তল পাইতে পারি। তো অন্যান্য কেসে কি তড়িৎ বলরেখা সমবিভব তলের উপর লম্ব হবে, বা সমবিভব তল কি তড়িৎ বলরেখার উপর লম্ব হবে? অ্যাকচুয়ালি হবে। কিভাবে হবে আমি তোমাকে বোঝাই। তড়িৎ বলরেখার যে দিক সেইটা কি তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে না? তড়িৎ বলরেখার দিক একটু ঠান্ডা মাথায় বুঝো, মানেই তো তড়িৎ প্রাবল্যের দিক। তড়িৎ বলরেখা যেদিকে ইন্ডিকেট করে তড়িৎ প্রাবল্য সেই দিকে না, মানে সরল রেখা যদি হয়, আর বক্ররেখা হইলে পরে স্পর্শক আঁকাইতে হয়, তাই না? এটা গতদিন শিখছি। তো আমরা বক্ররেখা নিয়ে কনসার্ন না, আপাতত আমরা শুধুমাত্র সরল রেখাগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তড়িৎ বলরেখার দিক মানেই হলো তড়িৎ প্রাবল্যের দিক, মানে এইভাবে বলা যায় আর কি, কথাটা একদম কারেক্ট না আর কি। তড়িৎ বলরেখার উপর অঙ্কিত স্পর্শকের দিক হলো তড়িৎ প্রাবল্যের দিক। ঠিক আছে, মানে আমরা এইভাবে ধরে নিতেছি সরল রেখার জন্য। তো দেখো একই সমবিভব তলের জন্য, হ্যাঁ মনে করো তুমি এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছো, বুঝো, এ পয়েন্ট থেকে তুমি ঘুরা বি পয়েন্ট, আমি একটু কাছে দিই, হ্যাঁ কাছে দিই একটু, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। মনে করো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে তোমার কাজ হয়েছে কত? শূন্য, সেটা কিন্তু আমরা দেখাইছি। কিন্তু বল তো একটা প্রয়োগ হইতেছেই, ঠিক আছে? তো কিউ চার্জ কেসে তুমি এ পয়েন্ট থেকে বিতে নিছো, কিউ একটা চার্জ আছে, তো এই চার্জের উপর তো প্লাস কিউ আমার বল দিবেই, বল দিবে না? কি পরিমাণ বল দিবে বলো তো? এফ সমান কি আমরা জানি প্রাবল্যের সাথে চার্জ গুণ করতে হয়। কোন চার্জকে গুণ করতে হয়? যে চার্জটাকে আমরা আনতেছি। তো মনে করো এখানে আমরা বড় হাতের কিউ চার্জকে আনতেছি, তো এটাকে আমরা বড় হাতের কিউ লিখে দিই। তাহলে কি তড়িৎ প্রাবল্য যেহেতু আছে, তাহলে কি হবে? একটা চার্জ গুণ হবে। ঠিক আছে, এখন যদি আমি কাজ হিসাব করতে চাই, আমরা তো বিভব যখন সমবিভব তলের জন্য কি কাজ হিসাব করতেছি না, তো কাজ যদি হিসাব করতে চাই, কাজ সমান কি হয়? এফ এস কস থিটা, তাই না? এফ এস কস থিটা,
এটা তো আমরা চতুর্থ অধ্যায়ে পড়ছি, আমি বইতে শুধু এফএস লেখা, আমি কিন্তু এফএস কস থিটা শিখাইছি। তো দেখো যখন তুমি এইখান থেকে এইখানে যাইতেছো, তোমার প্রাবল্যের দিকটা কি এই দিকে না? যদি আরও ভালোভাবে দেখাই, মনে করো এই পয়েন্টে গেলা, আচ্ছা ওই পয়েন্ট দিয়ে দেখাই, তাহলে বি পয়েন্টটা ওইখানে দিই, এখানে দিই। তো দেখো তুমি মোটামুটি তোমার সরণ কোন দিকে ঘটছে? এই দিকে ঘটছে। তোমার সরণের ভেক্টর মনে করো এই পয়েন্টে সরণ কোন দিকে? এই দিকে। আর প্রাবল্য এই দিকে, তাহলে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কজের ভ্যালু কত? 90 ডিগ্রি। এফ এস কজ 90 ডিগ্রি, তার জন্য তোমার 0 হচ্ছে। যদি 90 ডিগ্রি না হইতো, এফ এরও একটা ভ্যালু আছে, এস এরও একটা ভ্যালু আছে, এদের কিন্তু ভ্যালু আছে, কিন্তু এইটা কিন্তু 0। তো কজের ভ্যালু 90 ডিগ্রি হওয়ার কারণে 0 হইতেছে। তার মানে এইটা দ্বারা বুঝাইতেছে যে তড়িৎ বিভবের সমবিভব তলের যে দিকটা, ওইটা সবসময় প্রাবল্যের দিকের উপর লম্ব হবে, নাইলে আমার এই যে এই প্রিন্সিপালটা রক্ষা হবে না যে সমবিভব তলে কৃতকাজ শূন্য। বুঝতে পারছি? কারণ আমার এফ এরও একটা ভ্যালু আছে, আমি তো সরাইছি, তাহলে একটা সরণও ঘটছে, কিন্তু আমার সরণের যে ভ্যালু মানে যে কাজের যে কস থিটার ভ্যালুটা, সেটা 90 ডিগ্রি না হইলে 0 হবে না কাজটা। তো সেই কারণে আমার সমবিভব তল সবসময় তড়িৎ যে প্রাবল্য আছে মানে বলরেখার উপর লম্ব হবে। তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে কে? বলরেখা। তাহলে সমবিভব তল সব সময় তড়িৎ বলরেখার উপর লম্ব হবে। ঠিক আছে? এই ধারণাটা ইউজ করে আমরা আরেকটা জিনিসের জন্য সমবিভব তল আঁকা শিখব। কীভাবে? একটু আগে আমরা দেখলাম দুইটা চার্জ ইন্টারঅ্যাক্ট করতেছে না, এখন ধরো আমরা দুইটা চার্জকে ইন্টারঅ্যাক্ট করাইতেছি। মনে করো একটা প্লাস কিউ, তোমাদের বইতে যেটা আছে ওইটাই আঁকা, এটা নিয়ে বেশি কথা বলে লাভ নাই। প্লাস কিউ এর সাথে মনে করো মাইনাস কিউ আছে, তো এই দুইটা চার্জ মনে করো ইন্টারঅ্যাক্ট করতেছে। তো এদের জন্য আগে তড়িৎ বলরেখাগুলো আমি আঁকাই। কেমন হয়েছিল মনে আছে? গতদিন শিখাইছিলাম যে এইটা এরকম গেছিল, তারপরে এরকম একটা এরকম যায়, এই যে এরকম হয়েছিল, কিউতে যায় পড়ছিল, এরকম ছিল না, এরকম ছিল না, ভুলা কাইলাম, সমানই ছিল, কারণ দুইটার মান তো সমান নিছি না। সমান না হইলে একদিকে ফুইলা যাইতো আর একদিকে ফুলতো না। ঠিক আছে, এরকমই ছিল। আচ্ছা আমি মুছে দিই উপরেরটা, এটা মুছা যাচ্ছে না, দাঁড়াও, হ্যাঁ মুছে ফেলছি। এই দেখো এরকম ছিল, আর প্লাস চার্জ থেকে কি নেগেটিভ চার্জের দিকে যাচ্ছিল, তাই না? আর তারপরে আমরা দেখছিলাম যে এরকম আরও কিছু হয়, তো এইটাও যদি আঁকায় দিই, এটা আসলে আঁকানো যাবে, তাহলে আঁকায় দিই, মানে যদি মিলানো যায় মিলিয়ে দিবা, সুন্দর করে মিলতে হবে আর কি। আর এইটাও এরকম হবে। তারপরে আরগুলো আর একটু বড় হয়ে যায় দেখে ওইগুলো আমরা আঁকাই না, ওগুলো এমনি রাইখা দিই। ঠিক আছে, দিকটা কি এই দিক থেকে, এই যে এই দিক থেকে ঢুকার সময় এইভাবে ঢুকবে, জিনিসটা আরও বড় ছিল এইভাবে ঢুকতেছিল, তো ওটা আঁকাইলাম না, বেশি খারাপ দেখাবে আর কি, সুন্দর দেখানোর জন্য এইভাবে আঁকাই। এই যে এইরকম, ঠিক আছে, একটু ঘষা মাজা হইতেছে। পরে আরও ছিল, এইটা এইভাবে ঘুইরা এই পাশে আইসা এইভাবে পতিত হবে। ঠিক আছে, আর আরেকটা আঁকায়, আর এই বরাবর একটা থাকে, ওই বরাবরেরটা সোজাসুজি স্ট্রেট লাইন বরাবর আসে। একটু কাছাকাছি দিয়ে ফেললাম, এত কাছাকাছি হয়েছিল না, মানে গত দিনেরটা একটু দেখা নিও, দেখলে বুঝবা। ঠিক আছে, তো এইটা এইখান থেকে বের হইয়া এইখানে প্রবেশ করে, এটা এইখান থেকে বের হয়, বের হয়ে এইখানে প্রবেশ করে, এটা এইখান থেকে বের হয়, বের হয়ে এইখানে প্রবেশ করে। এখানে আরেকটা আঁকায় দিই, হ্যাঁ ফাঁকা ছিল, ফাঁকাটা পূরণ হয়ে যাবে, তো অনেকটা কাঁকড়ার কাঁকড়া দেখা যাইতেছে কিছু একটা। এখন আমরা এটার জন্য সমবিভব তল আঁকা শিখব। দেখো কিভাবে আঁকে। তো আমরা জানি কি সমবিভব তল কি? প্রাবল্যের সাথে কি বলো তো? প্রাবল্যের সাথে লম্ব, তাই না? তো দেখো এই বিন্দুতে প্রাবল্যের দিক কোনটা, আমি একটু প্রাবল্যের দিকগুলো আইডেন্টিফাই করি। মনে করো আমরা এই যে এই বিন্দুগুলোতে আঁকবো, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, আর এই বিন্দুতে সমবিভব তল আঁকবো, আরও কয়েকটা আঁকবো আর কি, মানে একটা আঁকলে ট্রেন্ডটা বুঝে যাব। তো এই বিন্দুতে প্রাবল্যের দিক কোনটা? দেখো তো এইরকম না, প্রাবল্যের দিক স্পর্শক বরাবর,
আর এটা তো স্ট্রেটই আছে, এটাতে তো সমস্যা না। এটাতে হলো এই যে এরকম, এটাতে হলো এই যে এরকম স্পর্শক। এগুলো হলো প্রাবল্যের দিক। তো প্রাবল্যের দিকের সাথে আমার সমবিভব তলের দিক কী হবে? লম্ব হবে। তাহলে আমার সমবিভব তলগুলো কোন দিক যাবে? এই যে দেখো, লম্ব, লম্ব, লম্ব। দেখো লম্ব হইতেছে, তাহলে লম্ব হয়ে দেখো এইভাবে লম্ব কিন্তু হইতেছে, লম্ব হয়ে আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর দেখো এটাও কিন্তু লম্ব হবে, লম্ব হয়ে আর কি আমি সুন্দরভাবে বিন্দুগুলো নিতে পারি না, এর আরও সুন্দর হইতো। এই যে এটাও কিন্তু লম্ব হবে, লম্ব হয়ে এইভাবে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝি। আবার দেখো আমি মনে করো পিছনের দিকের পয়েন্টগুলোতে আঁকতে চাই, তাহলে পিছনের দিকের পয়েন্টগুলোতে আবার আরও কয়েকটা পয়েন্ট নিয়ে নিই। মনে করো এইখানে নিলাম, এইখানে নিলাম, এইখানে নিলাম, তারপরে এইখানে নিলাম, এইখানে নিলাম, ঠিক আছে। এখন এই বিন্দুতে প্রাবল্যের দিক কোনটা? এই যে স্পর্শক বরাবর, এই যে এইখানে স্পর্শক বরাবর। উল্টা দিকে দিলাম না আমি? হ্যাঁ, এটা উল্টা দিকে দিয়ে ফেলছি, সরি। এই যে স্পর্শক বরাবর, এইটা তো সোজাসুজি যাবে। এই যে আবার স্পর্শক বরাবর। আমার স্পর্শকগুলো পারফেক্ট হইতেছে না, তাহলে সুন্দর চিত্র আসতো, বুঝছো? আমি তোমাকে একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এটাটা যাবে এই দিক বরাবর। তো দেখো সমবিভব তল কেমন হবে? লম্ব, আবার লম্ব, আবার এইটার উপর লম্ব, আবার এইদিকেও লম্ব, তারপর এদিকেও লম্ব। লম্ব তো এরকম হবে, সরি, এই যে এভাবে লম্ব হবে। তাহলে জিনিসটা দেখো মিলাইলে পরে সুন্দর করে যদি ভালো করে মিলাও, তাহলে জিনিসটা আসবে এই যে এরকম অনেকটা ডিম আকৃতির, মানে সমবিভব তলটা ডিম আকৃতির হবে, ঠিক আছে। তাহলে যদি আরও কাছে নাও, তুমি এখান থেকে যত দূরে যাইতে থাকবা, মানে এই পয়েন্ট থেকে যত দূরে যাইতে থাকবা, ওইটারও এরকম সোজা হইতে থাকবে, ঠিক আছে। সোজা হইতে থাকবে, সোজা হয়ে এই পরে যায়, এখানে যায় ডিম উৎপন্ন হইতে থাকবে, এই যে ডিম। সমবিভব তল এই ইন্টারঅ্যাক্টিং চার্জের জন্য এরকম হয়, ঠিক আছে। আমি আঁকাই, আস্তে করে আঁকায় দিই। আর একদম মাঝখান বরাবর একদম লম্ব হবে, একদম মাঝখান বরাবর একদম লম্ব হবে, ঠিক আছে। সমবিভব তলটা তোমরা একটু সুন্দর করে আঁকা, আমি ঘিজিমিজি করে আঁকাইতেছি, তোমরা যা সমবিভব তলটা আঁকাইলেই হবে। আমি তো বোঝানোর জন্য প্রাবল্যের দিকগুলো করলাম। তো নেগেটিভ চার্জের জন্য যদি তুমি নাও, তুমি নিয়ে দেখতে পারো, এই যে এরকমই আসবে, এরকম ডিম আকৃতির আসবে, ঠিক আছে। না, এটা তো দূরেরটা ছিল, হ্যাঁ বোলা কাইলাম, সরি। ডিম আকৃতিটা কেমন হবে? সরি, এই যে বড়টার জন্য বড় ডিমের মতো। তো বইতে দেখবে একটা চিত্র দেওয়া আছে এমন, কিন্তু বইতে একবারে ডিম বানায় নাই, হ্যাঁ। মানে কাহিনীটা হইলো এটা হবে অনেকটা ডিমের মতো, বুঝতে পারছি, যে এরকম হবে। এই রেড যে লাইনগুলো আমি টানছি, এগুলো হলো সমবিভব তল, ঠিক আছে। আর বাকিগুলা কি প্রাবল্যের, মানে বলরেখার দিক। তো বলরেখার দিকের সাথে লম্ব দিয়া দিয়ে আমি কনসেপ্টটা মিলে সমবিভব তল আঁকতে পারলাম। তো তার মানে কি আমরা যে কোনো তলের জন্য এখন সমবিভব তল আঁকতে পারবো, ঠিক আছে। তাহলে অনেকটা এইরকম হবে, বইয়ের চিত্রের ব্যাখ্যা হলো এইটা, ইন্টারঅ্যাক্টিং চার্জের জন্য কেমন হয়। তো তোমাকে আমি একটা কাজ দিয়ে দিই, তোমাকে মনে করো এরকম একটা ফিল্ড দিছে, এরকম তড়িৎ ক্ষেত্র দিছে। এই তড়িৎ ক্ষেত্রের জন্য তুমি এইচডাব্লিউটা করবা, সমবিভব তল আঁকবা, সমবিভব তল আঁকো এই তড়িৎ ক্ষেত্রের জন্য। এটা একটু ট্রাই করবা, হ্যাঁ। আমরা তো কঠিনগুলো দেখে ফেলাম, এটা একদম ইজি লাগবে তোমার কাছে, ঠিক আছে, অনেক ইজি লাগবে। তা মেইনলি আমার কনসেপ্ট কি? কনসেপ্ট হলো বিভিন্ন বিন্দু নিব একই দূরত্বে বিন্দু নিয়ে ওইগুলোর উপর লম্ব আঁকা দিব, তাইলে আমি সমবিভব তল পেয়ে যাব। বুঝতে পারছি? বুঝাইতে পারছি? তো আজকের লেকচার আমার এইখানেই শেষ। আজকে অনেক সুন্দর সুন্দর জিনিস পড়লাম, কিন্তু আমি আজকে অনেক কিছু শিখাইতে পারি নাই তোমাদের। যেমন বিভবের আসল কনসেপ্টটা তোমরা এখনও জানো না, ওইটা জানতে গেলে তোমাকে একটু ইন্টারে উঠে ইন্টিগ্রেশন পইরা নিয়ে তারপরে শিখতে হবে। তো মোটামুটি ম্যাথ কইরা কাজ চালানোর মতো কনসেপ্ট করছি, আর কিছু এক্সট্রা ম্যাথও দেখছি, আর সমবিভব তলের পুরো ব্যাখ্যাটা আমি দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা ক্লাসটা কইরা কিছু না বুঝলে আমার জানাইও। তো আজকের মতো ক্লাস এইখানেই শেষ, গুড বাই। আর আমি যে গত লেকচারে ভুল করছিলাম ওইটা একটু ঠিক করে নিও প্লিজ, হ্যাঁ। আমি এক্সট্রিমলি সরি, গুড বাই।